সো এটা আমরা ক্লিয়ার হয়ে দেন আমরা কি করব, আমরা বিজনেসের ফান্ডিং এর দিকে যাব, যে আমি এসএমই হলে এক ধরনের ফান্ডিং লাগবে, স্টার্ট আপ হইলে আরেক ধরনের ফান্ডিং লাগবে। এবং বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য, ফান্ডিংকে এত বেশি গ্লোরিফাই করা হয়েছে, আমরা শুধু ফান্ডিং 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 পাওয়া মানেই সফলতা মনে করি। বাট ফান্ড পাওয়া কোম্পানিও, এই যে 100 কোটি টাকার উপরে ফান্ড পাওয়া, পেপার ফ্লাই বন্ধ হয়ে গেল। 100 কোটি টাকা, আমরা 10 লাখ টাকা হলে কত বড় ব্যবসা, 20 লাখ টাকা হলে চিন্তা করে ফেলি। সো ফান্ডিং ইজ নট দ্য মানে পারফেক্ট বা বেস্ট সলিউশন। এই জন্য ওই যে রিতেশ আগরওয়াল, উনি হচ্ছে ওয়োর ফাউন্ডার, এবং ওনার আমি লাইভ প্রায় 11টা ক্লাস করেছি। খুবই মানে ইনোভেটিভ একজন মানুষ এবং খুবই সিম্পল একজন মানুষ। সো উনি বলা হয় যে ইন্ডিয়ার হচ্ছে ইয়াংগেস্ট বিলিনিয়ার। উনি খুবই পাওয়ারফুল একটা কথা বলেছেন যে আই থিঙ্ক আ লট অফ বিজনেস ডোন্ট নিড ক্যাপিটাল, and sometimes when they raise capital they end up making it more challenging for them. খুবই পাওয়ারফুল কথা, এটা কিন্তু আমি বলি না, একজন বিলিয়নিয়ার এবং একজন স্টার্টআপ ফাউন্ডার, ইন্ডিয়ার ইয়াংগেস্ট বিলিয়নিয়ার বলতেছে। তার আমি লাইভ ক্লাসে জয়েন করে ওইখান থেকে এই কোডটা নিয়েছি। তার মানে আমরা শুধুমাত্র টাকার চিন্তা করে করে, আমরা ওই যে আপনাদের গ্রোথ চ্যালেঞ্জের ক্লাসে কিন্তু বলেছিলাম, আপনি যদি প্রপার স্কিল না জানেন, সিস্টেম না ডেভেলপ করা থাকে, আপনি যত টাকা বিনিয়োগ করবেন তত টাকাই লস করবেন, জলে ঢালার মতো। সো এই জন্য ওই যে সেই টনি রবিন্সের কথাটা মাথায় খেয়াল করেন যে হাউ রিসোর্সফুল ইউ আর। আপনি রিসোর্সফুল হলে না আপনার কাছে বিনিয়োগ আসলে এটাকে আপনি প্রপার খাতে লাগিয়ে বেস্ট আউটপুট আনতে পারবেন। আদারওয়াইজ বিনিয়োগ তো আপনার জন্য ঝামেলার কারণ হবে। এই যে আমরা যেই এসএমই ব্যবসায়ীরা ঋণের জালে জর্জরিত, বেশিরভাগেরই তো এই প্রবলেম। ঋণের জর্জরিত হইছি মানে কি, তার মানে টাকাটা আমি ঋণ করে আনছি, টাকাটাকে আমি প্রপার ইউটিলাইজ করতে পারি না, বিধায় আমি ঋণে পড়ে গেছি, আমি টাকা শোধ করতে পারি না। অনেকেই আমাকে রিকোয়েস্ট করে, স্যার আমাকে একটু ব্রেভের সুযোগ দেন, আমি ঋণগ্রস্ত, আমি এমুক হইছি। কিন্তু সে ঋণটা করছে মানে তো টাকাটা, ফান্ডটা অ্যারেঞ্জ করছে, তাহলে ওই ফান্ড কি করলো, সে ইউজ করতে পারে নাই। সো এই জন্য মাঝে মাঝে টাকা আমার জন্য সমাধান না। আমরা শুধুমাত্র ফান্ড এবং টাকার ভাবনা ভাবতে ভাবতে আমার যে আরও টাকা ছাড়াও করার মতো অনেক কিছু আছে, এটা আমরা ভুলে যাই। এই জন্য এই কোডটা আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা উদ্যোক্তার মাথায় ঢুকে দেওয়া দরকার, যে মানি ইজ নট দ্য সলিউশন অনলি, এর বাইরে সলিউশন আছে। মাঝে মাঝে উল্টা অতিরিক্ত টাকা আপনার ব্যবসায় বিপদে পড়ার কারণ হয়ে যায়, যে অনেক টাকা ম্যানেজ করার মতো সিস্টেম থাকে না, আমি তখন উল্টাপাল্টা খরচ করে ফেলি যেখানে আমার দরকার নাই। অফিস একটার জায়গায় 2টা নেই, 3টা ফ্লোর নেই, বিশাল অফিস ডেকোরেশন, এগুলো মানুষকে শো আপে খরচ করি, বিভিন্ন জায়গায় স্পন্সর করি, যেগুলো আননেসেসারি খরচ, আমার বিজনেসের সাথে রিলেভেন্ট না। সো এই যে মানে পপ কালচার একটা ডেভেলপ হয়েছে, স্টার্ট আপ, বিভিন্ন সেমিনারে যাওয়া, বক্তব্য দেওয়া, এখানে ইনভেস্ট করা, এই ব্যাপারগুলো স্পন্সর করা, একটু বড় চেয়ারে বসবো, একটু 5 মিনিট একটু ছবি তুলবো, এই যে নেটওয়ার্কিং করব, ভাই বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি এসএমই উদ্যোক্তারা টাকা এবং সময় এইসব নেটওয়ার্কিংয়ের নামে নানান জায়গায় গিয়ে প্রচুর সময় দেয়। আপনি খেয়াল করে দেখেন তো, এরকম নেটওয়ার্কিং ইভেন্টে গেছেন, সেলফি তুলে আনছেন, আপনার কার্ড দিয়ে আসছেন, তার কার্ড নিয়ে আসছেন, কয়টা কাজে লাগাইছেন? ওই কার্ড জীবনে আমরা আর খুলে দেখি না। ইভেন আমাকেও আর কেউ কোনোদিন ওই আমার ব্যবসা গ্রো করার জন্য সাপোর্ট করে না। সো আমরা একটু প্রপার সিস্টেমে ন্যারো ডাউন করে আমার বিজনেস, আমার কাস্টমারকে ফোকাস করবেন, তখন দেখবেন সাকসেসফুল হয়ে আপনি অনেক সেমিনারে যেতে পারবেন। নট টাকা খরচ করে কোনো সেমিনারে যাতে আমরা না যাই। আমরা এত কিছু যখন পাড়ি দিয়ে আসলাম, তখন আমার ব্যবসায় কোন জিনিসটা শুরু হবে? আমি নেইমিং দিয়ে শুরু করব। নেইম ইট আর্লি। আপনি যখন একটা নাম দিয়ে ফেলবেন, তখন এটা বাস্তবতা পাবে যে ইয়েস, হ্যাঁ আমি নামটা দিয়ে ফেলছি, দ্যাট মিনস আমার মাথায় এটা ক্লিয়ার। সো নেম গিভস ইউ এনার্জি, গেট রিয়েল ফিল। এবং নামের ক্ষেত্রে যেটা আমি বলবো, রেলিভেন্ট নাম। আমরা এমন এমন বিদঘুটে মার্কা নাম এক একজন দিয়ে ফেলি, যেগুলো উচ্চারণ করা ঝামেলা, যেগুলো কোনো অর্থবহ না, আমার ব্যবসার সাথে রেলিভেন্ট না। আপনি অলওয়েজ চেষ্টা করবেন যেমন ধরেন ন্যাচারালস। আমি ন্যাচারালস যখন বলি, অটোমেটিক্যালি এরপরে আর কিছু বলা লাগে না, এই নামটা বলার সাথে সাথে মানুষ বলে, ও আচ্ছা, এই আপনারা ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, হার্বস নিয়ে কাজ করেন, অর্গানিক ফুড নিয়ে কাজ করেন। পরের আনসারটা তারাই দিয়ে ফেলে। সো আপনাকে এমন একটা নাম দিতে হবে যেই নামটা শুনলে যাতে ব্র্যান্ড রিকল করা সহজ হয়, এবং নামটা শুনলে আপনার সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট সম্বন্ধে যাতে একটা আইডিয়া ভালো মতো পাওয়া যায়। সো নামকরণের বিভিন্ন স্ট্র্যাটেজি আমি আমার বইয়ে শেয়ার করেছি, বিজনেস ব্লুপ্রিন্ট বইটাতে, ওই অধ্যায়টা আবার পড়ে দেখবেন। এখানে সিম্পল করে বললে এমন নাম নেবেন যেই নামটা ব্র্যান্ড করা যায়, অর্থাৎ আপনি অবশ্যই ট্রেডমার্ক অফিসে চেক করে নেবেন এই নামে অন্য কোনো ব্র্যান্ড আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে কমন নামগুলা কিন্তু ব্র্যান্ড করা থাকে, সো এটা চেক করবেন। দ্বিতীয় যে জিনিসটা, ডোমেইন নেম। প্রথমত ওইটা যদি পেয়ে যান, ডোমেইন নেমটা একটু চেক করে নিলেন যে .comটা পান কিনা।
.com না পাইলেও কোনো সমস্যা নেই, ম্যাটার না। আমাদের দেখেন এই যে কোচকাঞ্চন.com যেমন আছে, ওইটা আমার পার্সোনাল সাইট, আমরা কোচকাঞ্চন.academy দিয়ে চালাচ্ছি। যদি .comটা ওইভাবে না পান তাহলে .com.bdটা আপনি নিতে পারেন বাংলাদেশে যদি আপনার বিজনেস প্ল্যান থাকে। যেমন আমাদের ন্যাচারালসে www.naturals.com.bd বিটিআরসি থেকে আমরা এটা নিয়েছি। সো সেইভাবে আপনি আপনার জিনিসটা করতে পারেন। এইখানে রেলিভেন্ট হয়তো আরেকটা জিনিস আপনাদের, আমি এটা বলার পর প্রশ্ন চলে আসবে যে অ্যাপেল এত বড় ব্র্যান্ড, আপেল তো একটা ফল, এটা কি সুন্দর নাম নাকি? এটা অবশ্যই আমি বলবো সুন্দর নাম না, কিন্তু দেখেন অ্যাপেল কিন্তু যেই স্টাইলে কমিউনিকেশন করে শুরু করছে, যে ইনোভেটিভ প্রোডাক্ট তারা বানাইছে, স্টিভ জবস যেই ধরনের কমিউনিকেশন করছে, অত বাজেট, অত ইনোভেশন, অত কমিউনিকেশন আমাদের পক্ষে কি সম্ভব হবে? কাজে আপনি জটিল নামকে মানুষের মাথায় ইন করানো হচ্ছে, এমন একটা রেলিভেন্ট এবং সহজ নাম নেন যেটা মানুষের মাথায় ইন করানো সহজ, শোনা মাত্র মনে রাখতে পারবে, ইজি, দেন এটা আপনার জন্য গ্রো করা সহজ। দেন নামটা তো ফাইনালি মানুষ মনে রাখবে ব্র্যান্ডিংয়ের কারণে। সো ব্র্যান্ডিংটা কিভাবে করবো, এটা তো আমরা ব্র্যান্ড ব্লু প্রিন্ট আপনাদের ক্লাস আছে, ওই ক্লাসে আমরা ডিটেল কথা বলবো। সো নামের ব্যাপারটা যখন হয়ে যাবে, তার মানে একটা বাস্তবতা পেল আপনার ব্র্যান্ডটা, এবং সাথে সাথে আপনি কি করে ফেলবেন, সুন্দর একটা লোগো বানিয়ে ফেলবেন, যাতে একটা মিনিংফুল। বাংলাদেশের লোগো বানাইলে সবাই মিলে দেখি যে দুনিয়ার কালার, নানান রকমের আঁকিবুকি দিয়ে লোগো বানায়, একদম সিম্পল। আজকে দেখেন কোচকাঞ্চনের লোগো জীবনে একবার দেখবেন মানে কোনোদিন ভুলবেন না, মাথায় থাকবে। আমাদের ন্যাচারালসের লোগো, তার মানে আমরা সিম্পল। অ্যাপেলের লোগো, স্যামসাংয়ের লোগো, আপনি লোগোগুলো, বিগ ব্র্যান্ডের লোগোগুলো খেয়াল করে দেখেন, নাইকি, অনেক সিম্পল। আর আমি দেখি আমরা নীল খেতে গিয়ে ডিজাইনার দিয়ে 500 টাকা দিয়ে লোগো বানাই, অথচ ইউর লোগো ইজ দ্য ফেস অফ ইউর ব্র্যান্ড। ফেস, আপনি যেখানে যাবেন আপনার ফেসটা কিন্তু সবসময় দেখা যাবে। আপনি ইভেন যেখানে যাবেন না সেখানে আপনার লোগো যাবে, আপনি স্পন্সর হবেন আপনার লোগো যাবে, আপনার ব্রুশিওর, আপনার প্রোডাক্ট, এভরিহোয়ার লোগো যাবে। কিন্তু আমরা যদি বলি যে একটা প্রফেশনাল লোগো বানান, 10,000 টাকা খরচ হবে, 20,000 টাকা খরচ হবে, এই একটা জায়গায় আমরা কার্পণ্য। কিন্তু এই একটা বাজে লোগোকে মানুষের মাথায় ইন করানো কিন্তু অনেক টাফ। সো আপনাকে একটা সিম্পল জিনিস, নামটা বানিয়ে একটা লোগো বানাবেন, দেন এটা থেকে কার্যক্রম শুরু হবে। এবার কার্যক্রম শুরু করতে গেলে আপনার 4M ম্যাটার্স, 4টা এম আমাদের মাথায় লাগবে। যখন আমার লোগো হয়ে গেল, ব্র্যান্ড হয়ে গেল, আইডিয়া ফাইনাল হলো, স্টার্ট আপ না এসএমইতে যাব, এই পর্যন্ত আমি যখন ডান, এবার আমার শুরু হচ্ছে 4M। 4M মানে কি? মার্কেট, মার্কেটিং, মিডিয়াম অ্যান্ড মেসেজ। এই 4টা জিনিসকে ধরে মূলত আমার ব্র্যান্ডটা আস্তে আস্তে সামনের দিকে আগাবে। তাহলে প্রথম যে জিনিসটা সেটা হলো মার্কেট। মার্কেট মানে কি? মার্কেট ব্যাপারটা অর্থনীতির ভাষায় মার্কেটকে একটা প্রসেস হিসেবে যদি চিন্তা করেন, মার্কেটিংয়ের ভাষায় মার্কেট মানে কাস্টমারের সমষ্টি। পৃথিবীতে দেখেন মার্কেটিং কোত্থেকে শুরু হয়েছে? যেখানে মানুষ জড়ো হয়েছে ওইখানেই মার্কেটিং। কোত্থেকে শুরু হয়েছে? রেল স্টেশন, বাস স্টপ, তারপর লঞ্চ ঘাট। কেন? কারণ ওইখানে মানুষ জড়ো হয়, মানুষ যেখানে জড়ো হয় ওইখানে মার্কেটিং শুরু হয়। সো মার্কেট হচ্ছে কাস্টমারের সমষ্টি, যেখানে কাস্টমার আছে ওইটাই মার্কেট। তো আপনাকে একটা নির্দিষ্ট মার্কেট চুজ করতে হবে এবং ওই মার্কেটকে ফোকাস করে মার্কেটিং করতে হবে, এবং এই ফোকাস করে যে মার্কেটিংটা করবেন একটা নির্দিষ্ট মিডিয়াম দিয়ে যাবে, ওই মিডিয়ামে আপনি প্রপার মেসেজগুলো তুলে ধরবেন। তাহলে আমরা মার্কেট মানে কি? কাস্টমারের সমষ্টি। আপনি একটা কাস্টমার সেগমেন্টকে টার্গেট করবেন যে আমি কাদের জন্য, আমি সবার জন্য না। আপনি যদি সবার জন্য প্রোডাক্ট বানাইতে চান, এটা অনেক ক্ষেত্রেই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ হিসেবে ম্যাস মার্কেটিংটা অনেক কঠিন। সো স্পেসিফিক অডিয়েন্সকে আপনি মার্কেট হিসেবে ধরেন, দেন ওই অডিয়েন্সকে ধরে আপনি কন্টিনিউ মার্কেটিং করবেন। সো মার্কেটিং কি করবেন এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমাদের মার্কেটিং এর উপর ইন ডেপথ আলোচনা আছে, এটাতে যাচ্ছি না। দেন আপনি সিলেক্ট করবেন মিডিয়াম, কোন মিডিয়ামে আপনি আপনার মার্কেটের কাছে মার্কেটিং করবেন। একটা সময় বেশি মানুষ জড়ো হইতো লঞ্চ ঘাটে, বাস ঘাটে, হাট বাজারে, বিদায় মার্কেটিং ওইখানে করা হতো। এখন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কোথায় জড়ো হয়? আপনি সিম্পল করে বলে ফেলতে পারবেন, সোশ্যাল মিডিয়া জড়ো হয়, ডিজিটাল মিডিয়া জড়ো হয়। অর্থাৎ আমাদের ছোট্ট যে ডিভাইসটা, মোবাইল ফোনটা, এইখানে কোটি কোটি মানুষ জড়ো হয়। তাহলে আপনি এখন মিডিয়াম হিসেবে কি বেছে নেবেন? যেখানে মানুষ জড়ো হয়, আপনি নতুন করে তো ফাঁকা মাঠে তো গোল দিতে পারবেন না, বা যেখানে কাস্টমার নাই ওইখানে আপনার মার্কেটিং করে লাভ নাই। তাহলে জড়ো হয় আপনার প্রোডাক্টের মানুষ, প্রোডাক্টের কাস্টমার কোথায় বেশি জড়ো হয়, আপনি ওই মিডিয়ামে মার্কেটিং করবেন। আপনার কাস্টমার যদি সারাদিন পত্রপত্রিকা পড়ে, তাহলে পত্রপত্রিকা হবে আপনার মার্কেটিং মিডিয়াম। আপনার মানুষ যদি গ্রামে বসে বসে সারাদিন চায়ের দোকানে গল্প করে, তাহলে চায়ের দোকান হবে আপনার মার্কেটিংয়ের মিডিয়াম। আপনার লোকজন যদি ফেসবুকে জড়ো হয়, তাহলে ফেসবুক হবে মিডিয়াম। আপনার লোকজন যদি প্রফেশনাল হয়, যে লিঙ্কডইনে ছাড়া তারা অন্য কোথাও সময় দেয় না, তাহলে লিঙ্কডইন হবে আপনার জন্য মিডিয়াম।
আবার আপনার যদি অডিয়েন্স বা আপনার মার্কেট যদি হয় টিনেজার, তারা টিকটকে জড়ো হয়, তারা জড়ো হয় ইনস্টাগ্রামে, তাহলে আপনার মিডিয়াম হবে ইনস্টাগ্রাম। এবং আপনি যদি দেখেন যে মোটামুটি সব জায়গাতেই জড়ো হয়, তাহলে আপনি প্রত্যেকটা মিডিয়ামকে ধরে আপনার মার্কেটিংটা সাজাবেন। সো মিডিয়াম ইজ ইম্পর্টেন্ট, যে আমি কোন মিডিয়ামে, মিডিয়াম বলতে আমি বুঝাচ্ছি কিসের মাধ্যমে আমি আমার কাস্টমারকে রিচ করব। আগের যুগে যখন ডিজিটাল মিডিয়া ছিল না, তখন মিডিয়াম কি ছিল? টেলিভিশন, পত্রপত্রিকা, রেডিও, বিলবোর্ড, এগুলো ছিল অনেক কস্টলি। আর এখনকার আমাদের উদ্যোক্তাদের জন্য পৃথিবীটা এখন অনেক সহজ। আপনি খেয়াল করে দেখেন তো, আজ থেকে 50 বছর আগে আমি যদি উদ্যোক্তা হতাম, তাহলে আমাদের জন্য কত কষ্ট করা লাগতো। একটা মেসেজ পৌঁছাইতে গেলে কত চ্যানেলে তাদেরকে মানে বিজ্ঞাপন দিয়ে দিয়ে আমার ব্র্যান্ডকে তার মাথায় দেওয়া লাগতো। আর এখন ফেসবুকে আমরা $1 অ্যাড রান করতে পারি। আমরা চাইলে 30 পয়সা দিয়ে তাকে একটা মেসেজ দিতে পারি। আমরা প্রায় 5000 মেইল তাকে ফ্রি দিতে পারি। তার মানে মিডিয়াম কি? আপনার যদি দেখেন যে না আমার কাস্টমাররা সবাই মেইলে অ্যাক্টিভ, তাহলে ইমেইল হবে আপনার মিডিয়াম। আপনি যদি দেখেন যে না SMS মার্কেটিং আমার জন্য ভালো কাজ করতেছে, তাহলে SMS কিনে নেবেন, বাল্ক SMS 1 লাখ কিনে নেবেন। এভরিডে বিভিন্ন প্রোডাক্ট, ভালো ভালো নিউজ, আপডেট সব মেসেজের মাধ্যমে দিতে পারবেন। আবার যদি হয় ফেসবুক মিডিয়াম, তাহলে সোশ্যাল মিডিয়ায় প্রপার মার্কেটিং করবেন। আবার যদি মনে হয় যে না আমার কাস্টমাররা প্রচুর ব্লগ পড়ে, তাহলে প্রচুর ব্লগ লিখে রাখবেন। কাস্টমার গুগলে গিয়ে সার্চ করলে আপনার ব্র্যান্ড যাতে ভেসে ওঠে, এই হবে মিডিয়াম। দেন মেসেজ নিয়ে আমরা মার্কেটিংয়ের ক্লাসে কথা বলবো। সো আমরা একটু মার্কেটটা নিয়ে আজকে, যেহেতু টাইগার ফোকাস কাস্টমার অ্যানালাইসিস, সো আমরা একটু মার্কেটটা নিয়ে ডিটেল দেখি। হুইচ মার্কেট আর ইউ ওয়ার্কিং অ্যাট? আপনি এই মুহূর্তে কোন মার্কেটে কাজ করছেন? মোটা দাগে বাংলাদেশে এরকম 8টা মার্কেট আছে। আমি 8টা মার্কেটে এখানে নিয়ে এসেছি। প্রথমত কি আছে? গ্রোসারি অর ডিপার্টমেন্টাল স্টোর। আমাদের আশেপাশে এগুলো কিন্তু মার্কেট। কাস্টমার কোথায় যায়? মুদি দোকানে কেনাকাটা করতে যায়, ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটা করতে যায়। সো এইগুলো আমার কিন্তু মার্কেট। তার মানে আমি গ্রোসারি অর মুদি দোকানে অথবা ডিপার্টমেন্টাল স্টোরে আমার প্রোডাক্টকে চাইলে মার্কেট করতে পারি। এটা যদি আপনার টার্গেট হয়, তাহলে এটা আপনার জন্য একটা মার্কেট। তারপরে হোলসেল মার্কেট। হোলসেল মার্কেট কি? যেমন বাংলাদেশে ধরেন চক বাজার, বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্ন হোলসেল মার্কেট আছে। এখন আপনার ব্যবসায়িক প্ল্যান কি? বাংলাদেশে এমন একজনকে আমি চিনি, উনি শুধুমাত্র চক বাজারের কয়েকটা দোকানে ওনার প্রোডাক্ট দেয়। পার মান্থ উনি 3 কোটি টাকার প্রোডাক্ট বিক্রি করে। উনি অন্য কোথাও প্রোডাক্ট দেয় না। ওনার টার্গেট ফোকাসটা কি? যে আমি চক বাজারের ব্যবসায়ীরা আমার মার্কেট, তাদের কোন ধরনের প্রোডাক্ট দরকার, তাদের মতো করে তাদের টার্গেটিং করে প্রোডাক্ট বানায় এবং এভরি মান্থে 3 কোটি টাকার বিজনেস করে। এটা একটা মার্কেট হইতে পারে। তার মানে আপনি এই মার্কেটকে ফোকাস করে কাজ করছেন। হোলসেল মার্কেট, যেখানে হোলসেল প্রোডাক্ট বিক্রি হয়। আপনার যেই প্রোডাক্ট দেখেন যে আপনার প্রোডাক্টের হোলসেল মার্কেট কোনটা। যেমন ইসলামপুর কাপড়ের জন্য একটা হোলসেল মার্কেট। তাহলে আপনি এমন হইতে পারে যে একটা ফ্যাক্টরি বানাইলেন যেখানে কাপড় উৎপাদন হয়, ওই ইসলামপুরের ব্যবসায়ীরা আপনার মার্কেট, তাদেরকে চিন্তা করে আপনি সব কিছু করবেন। তারপরে রিটেল মার্কেট। রিটেল মার্কেট কি? যেমন ধরেন আপনি কাপড় উৎপাদন করেন, বাট আপনার টার্গেট না হোলসেল মার্কেট। দেখেন এই মার্কেটটা কোনটা হবে, এটার কারণে কিন্তু আপনার পুরো বিজনেসের সব কিছু চেঞ্জ হয়ে যায়। আপনি যখন ইসলামপুরে বিক্রি করবেন, তখন মার্কেটিং প্ল্যান, চিন্তাধারা সব একরকম। আর আপনি যখন রিটেল চিন্তা করবেন যে না ইয়েস, আমি এমন একটা প্রোডাক্ট বানাবো, এটা ইনফিনিটির মতো একটা ব্র্যান্ড বানাবো, আমি এক্সটেসির মতো একটা ব্র্যান্ড বানাবো, আমি লারিবের মতো একটা ব্র্যান্ড বানাবো, তার মানে এটাকে রিটেল মার্কেট বলা হয়। লারিব দেখবেন বিভিন্ন জায়গায় শোরুম করে করে বিক্রি করে। রিটেল মানে ওরাই উৎপাদনকারী এবং ওরা শোরুম বানায়, ওরা রিটেইলে খুচরা কাস্টমারের কাছে বিক্রি করে। দ্যাট উড বি অ্যানাদার মার্কেট। এরপরে সুপার মার্কেট, অর্থাৎ পাইকারিও না রিটেইলও না, কিছু কিছু সুপার মার্কেট আছে যেখানে ধরেন পলোয়েল একটা সুপার মার্কেট। আপনি চামড়ার মানি ব্যাগ, জুতো উৎপাদন করেন, আপনি শুধু পলোয়েল মার্কেটকে ঘিরেও বিজনেস করতে পারেন। আমার ব্র্যান্ড ট্রেন্ড এত কিছু বুঝি না, আমি কয়েকটা সুপার মার্কেট ধরা আছে, ওইখানে কিছু দোকান, তাদের কাছে প্রোডাক্ট দিই, তারা বিক্রি করে। তারপরে নর্মাল যেটা ই কমার্স, সবাই আপনারা চিনেন, এবং এখনকার পৃথিবীতে ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য গ্রোয়িং মার্কেট হচ্ছে ই কমার্স। এবং ই কমার্সের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, যেটাকে আমরা B2C বলি, অর্থাৎ বিজনেস টু। আমি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম বা ট্রেড করলাম, এই প্রোডাক্টটা আমি কাস্টমারের কাছে দিয়ে দিলাম। D2C বলা হয়, ডিরেক্ট টু কাস্টমার, অর্থাৎ আমি নিজে কৃষক, আমি মাঠে কৃষি ফসল উৎপাদন করি, একদম ফ্রেশ সবজি, ফসল বা ফল এগুলো উৎপাদন করে আমার কৃষি জমির ফসল আমি ই কমার্স সাইটের মাধ্যমে ডিরেক্ট কাস্টমারের কাছে বিক্রি করি। এটাকে বলে D2C, মানে ডিরেক্ট টু কাস্টমার, অর্থাৎ আমি উৎপাদনকারী, আমি ডিরেক্ট কাস্টমারের কাছে ই কমার্সের মাধ্যমে দিচ্ছি। তারপরে হয় B2B, যেমন বাংলাদেশে ধরেন সিন্দাবাদ.com, তারা কি করছে? B2B প্রোডাক্ট বিক্রি করছে। তারা আপনার অফিসে ধরেন
প্রিন্টারের কালি শেষ হয়ে গেছে, ওদেরকে নক দিলে ওরা আপনাকে দিয়ে যাচ্ছে। আপনার ধরেন কলম খাতা নানান কিছু লাগবে, রেজিস্টার লাগবে, এই জাতীয় যত রকম অফিস ম্যাটেরিয়াল আপনার লাগবে ওরা আপনাকে কিন্তু সাপোর্ট দিচ্ছে অনলাইনে। আপনি অর্ডার করলে আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছে। সো ই কমার্সে এরকম B2B, B2C, D2C যে কোনো মডেলে আপনি কিন্তু বিজনেস করতে পারেন। তারপরে এফ কমার্স, এটার ব্যাখ্যা করা লাগবে না, এটা বুঝতেছেন। এফ কমার্সটা আমার মনে হয় স্পেশালি বাংলাদেশের জন্য একটা বিগ মার্কেট। যাদের ওয়েবসাইট করার সামর্থ্য নাই, যারা অনেক টাকা পয়সা নিয়ে নামতে পারছেন না, তারা হয়তো বাসায় ভালো রান্না করেন, সে চিন্তা করলো আমি একটা ফেসবুকে পেজ খুলি বা একটা গ্রুপ খুলি, ওইখানে আমার রান্নার এইগুলো আমার মোবাইল দিয়ে ছবি তুলে তুলে আমি দিব, আস্তে আস্তে আমার একটা মার্কেট গ্রো করবে। তারপরে একটু গ্রো করলে তখন তারা এফ কমার্স থেকে ই কমার্সে চলে আসে। তো এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে শুধুমাত্র এফ কমার্সের উপর ডিপেন্ড করাটা বোকামি। কারণ ফেসবুক কখন কোন নিয়ম কানুন আনে, এই যে আমরা কয়েকদিন আগে দেখলাম যে রিসাইকেল ব্রিন নামে একটা গ্রুপ ছিল, বিশাল 1 মিলিয়ন প্লাস কাস্টমার, তারা কেনা বেচা করতো। ফেসবুক কি করলো, হুট করে অফ করে দিল। সো এরকম অনেক গ্রুপ দেখা যায় বিভিন্নভাবে কি হয়, শুরু করে অফ করে দেয় ফেসবুকের উপর। এই জন্য আমি বলবো ওয়েবসাইট করাটা বেটার। ওয়েবসাইট করলে ই কমার্স হচ্ছে, ওয়েবসাইট করলে সুবিধা কোনটা? সুবিধা হলো ফেসবুকে যখন আপনি অ্যাড দিচ্ছেন ট্র্যাকিং কিন্তু করতে পারছেন না। ওয়েবসাইটে আপনি পিক্সেল সেট করে রাখলে তাদের কিন্তু ট্র্যাকিং করতে পারতেছেন, রিটার্গেট করতে পারতেছেন। সো বিভিন্নভাবে ওয়েবসাইটের অনেকগুলো ফ্যাসিলিটি আছে যেগুলোর জন্য আমার মনে হয় কিছু টাকা খরচ হলে 50,000 1 লাখ টাকা খরচ করে একটা মোটামুটি মানের একটা ভালো ওয়েবসাইট করে নিলে ওইখানে আপনি ফানেলিংয়ের সুযোগ পাবেন, ওইখানে লিড ম্যাগনেট বানাইতে পারবেন, কাস্টমারের ডেটা নেওয়ার সুযোগ পাবেন, ব্লগ বানাইতে পারবেন, এসইও করার সুযোগ পাবেন, অনেক ফ্যাসিলিটি। ইটস এ স্টোর, মানে আপনি একটা সুপার শপ দিয়ে বসলেন আর কি। সো ওয়েবসাইটে আপনি অনেক প্রোডাক্ট ডিসপ্লেও করতে পারছেন, ক্যাটাগরি কাস্টমার খোঁজার ব্যবস্থা রাখতে পারতেছেন। সো ওয়েবসাইট ম্যানেজ করা কোনো জটিল না। আপনি শপিফাইয়ে যেতে পারেন, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারেন। নর্মাল একটা ওয়েবসাইট দিয়ে আপনি কিন্তু ব্যাক এন্ডে অ্যাডমিন প্যানেল থেকে ম্যানেজ করতে পারবেন। এটার পিছনে আপনার আলাদা কোনো টাকা পয়সাও খরচ হবে না। সো এটা গ্রেট। আমি বলবো এফ কমার্সের থেকে ই কমার্সটা আমাদের জন্য বেটার। তারপরে কিউ কমার্স, একটু আগে যেটা বলছিলাম, কিউ কমার্স মানে কুইক কমার্স, ফাস্টেস্ট ডেলিভারি। যেমন ফুড পান্ডা, পাঠাও, এরা কি করে, পাঠাওতে আপনি এক জায়গা থেকে এক জায়গায় কিছু পাঠাবেন ইনস্ট্যান্ট। এখন আপনি আশেপাশে পরিচিত কেউ নেই, লোকজন নাই, পাঠাও রাইট কল দিচ্ছেন যে ঠিক আছে আমার এই মানে ডকুমেন্টটা ধানমন্ডি দিয়ে আসেন, একটা বাইক চলে আসলো, ডকুমেন্ট দিয়ে আসলো, দেখেন কুইক। তারপর আপনার ইনস্ট্যান্ট খাবার লাগবে আধা ঘন্টার মধ্যে, আপনি ক্লিক করছেন, ফুড পান্ডার লোক এসে আপনাকে খাবার দিয়ে যাচ্ছে। দ্যাট ইজ কুইক কমার্স, এটাও করতে পারেন। লাস্ট ওয়ান যেটা, সেটা হলো ট্রেডিশনাল আরটিএম। আরটিএম হচ্ছে রুট টু মার্কেট, অর্থাৎ বছরের পর বছর ধরে, শত বছর ধরে পৃথিবীতে চলে আসা যে ট্রেডিশনাল রুট টু মার্কেট পলিসি, অর্থাৎ এজেন্ট, হোলসেলার, রিটেইলার। অর্থাৎ একজন ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট উৎপাদন করে, এই প্রোডাক্টটা একজন এজেন্ট বা ডিলারের কাছে যায়, এই ডিলার একটা দোকান বা হোলসেলারের কাছে পাঠায়, এই দোকানদার মূলত রিটেল কাস্টমারের কাছে বিক্রি করে। ইটস এ জার্নি। সো এইটা অনেকের জন্য কঠিন, আবার এইটাও কিন্তু বিগ বিজনেস। আপনাদের উপরে যতগুলো বিজনেসের কথা বললাম আমি, এই সবগুলো মিলে পুরো বাংলাদেশে 3 to 5% মতো হয়, লেনদেন হয়। অথচ এই ট্রেডিশনাল আরটিএমে বাংলাদেশে কিন্তু 95 থেকে 98% এখনো বিজনেস হয়। সো বাংলাদেশে এখন ই কমার্সের যত জোয়ার দেখছি বা যা কিছু দেখছি, তার চেয়ে অনেক বড় মার্কেট কিন্তু এখনো ট্রেডিশনাল মার্কেট। বাংলাদেশে 22 লক্ষ এরকম গ্রোসারি অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর আছে, 22 লাখ। এই 22 লাখ দোকানে যার অ্যাক্সেস আছে সে হচ্ছে বাংলাদেশের কিং। কার অ্যাক্সেস আছে? প্রাণের আছে। কার আছে? ইউনিলিভারের আছে। আর কারো কোনো কোম্পানির কিন্তু এই অ্যাক্সেসটা নাই। সো এটা হিউজ মার্কেট। যাদের বিগ প্ল্যান আছে, যাদের কাছে পুঁজি আছে, তারা মার্কেটিং করে এই স্টাইলে ডিলার দিবেন, ডিলার আপনাকে একটা পেমেন্ট করবে, ওই ডিলারের পেমেন্ট দিয়েও চাইলে কিন্তু আপনি পুরো বাংলাদেশে এই জার্নিটা, এটা হ্যাসেল যেমন, মার্কেটও ঠিক তত বড়। আপনি যদি বিগ ব্র্যান্ড বানাইতে চান তাহলে এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে, যেটার মাধ্যমে সারা বাংলাদেশ এবং এই একই ফরম্যাটে সারা পৃথিবীতে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন। সো ইটস এ হিউজ মার্কেট ট্রেডিশনাল আরটিএম। এবং ট্রেডিশনাল বিজনেস যেমন অ্যাচিভমেন্ট বড়, আবার স্ট্রাগলও কিন্তু বেশি। কারণ আপনার এই সেলসম্যান ম্যানেজ করা, ডিলারদেরকে ম্যানেজ করা, বিভিন্নভাবে প্রোডাক্ট পাঠানোর ব্যবস্থা করা, এইটা ম্যানেজ করতে পারলে আপনি বিগ ব্র্যান্ড দাঁড় করাতে পারবেন। সো এইটা হচ্ছে 8টা মার্কেট। আপনি একদম ন্যারো ডাউন করে আপনি ফোকাস করবেন। এমনও হইতে পারে যে আপনি ই কমার্স দিয়ে শুরু করলেন, এরপর এটা থেকে আপনি ভালো আর্ন করলেন, তারপরে আপনি ট্রেডিশনাল আরটিএমে গেলেন, আপনি কুইক কমার্সে গেলেন। সো আমি সাজেস্ট করবো যে আমরা যারা এসএমই ওনার, প্রাইমারি একটা ধরে আগানো, একটা দিয়ে আপনি একটু শক্ত অবস্থানে যান। একবার এই 8টা মার্কেটে এখনই যাওয়ার দরকার নাই। আপনার যেমন হইতে পারে যে শুধুমাত্র চকবাজারে ব্যবসা করে আপনি মাসে একটা ভালো আর্ন করতেছেন। এবার চকবাজারের আর্নিং থাকা অবস্থায়
রান হয়ে গেছে, দেন এটা দিয়ে একটু ই কমার্সে ঢুকলেন, ই কমার্স থেকে ভালো করছেন, দেন আপনি এবার ট্রেডিশনাল মার্কেটে ঢুকলেন। এইভাবে জিনিসগুলোকে আমরা ডিফাইন করি। যেমন আমরা ন্যাচারালস কিন্তু ফুললি ই কমার্সে ফোকাস, দেন ই কমার্স থেকে আস্তে আস্তে আমরা কর্পোরেটে ঢুকে গেছি, কর্পোরেট থেকে এখন আমরা একটু একটু করে রিটেইল মার্কেটে, ধরেন ওই যে গ্রোসারি অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর, ফার্মেসিগুলোতে ঢোকার চেষ্টা করছি। এটা করে দেন আমাদের প্ল্যান আছে 2025-এ হয়তো আমরা আরটিএ মানে ট্রেডিশনাল রুট টু মার্কেট, যেটা একদম বিগ মার্কেট, এই যে 22 লাখ দোকানে ঢোকার মতো করে আমরা রেডি হচ্ছি আর কি। সো আমরা মার্কেটটা নিয়ে একটু বোঝার চেষ্টা করছিলাম। এখানে একটা জিনিস একটু রেলিভেন্ট বলে নেই, সেটা হচ্ছে আমাদের এই মার্কেটের সাথে আমাদের বিজনেস মডেলগুলোকে অ্যালাইন করতে হবে। অর্থাৎ আপনারা বিজনেস ফান্ডামেন্টাল কোর্সে 12টা ওয়ার্ল্ড ক্লাস বিজনেস মডেল আমি শেয়ার করেছিলাম। সো ওই মডেল অ্যান্ড এই মার্কেটটাকে অ্যালাইন করে যখন আপনি প্ল্যানটা করবেন, তখন প্ল্যানটা অনেক সহজ হবে এবং ইজিয়ার ফাস্টার ওয়েতে আপনি তখন গন্তব্যে যেতে পারবেন। সো এবার আমরা ঢুকবো টাইগার ফোকাস কাস্টমার টার্গেটিং। টাইগার ফোকাস মানে হচ্ছে বাঘ যখন কোনো শিকারীকে ধরার জন্য ফোকাস করে, সে কিন্তু অন্য কোনো দিকে ফোকাসটাকে ডাইভার্ট করে না। আমরা যেটা হয়, একটা ব্যবসা নিয়ে শুরু করে একটু ভালো অবস্থায় না যেতে আরও 5টা ব্যবসার দিকে ফোকাস করি। আবার যেটা করি, আমরা নির্দিষ্ট সেগমেন্টে থাকতে চাই না। আমি চাই আমার প্রোডাক্ট সব মানুষ কিনুক। সব মানুষ কিনার মতো ব্র্যান্ড হতে কিন্তু যথেষ্ট টাইম নেবে। এজন্য শুরুতে আমাদের যেটা করা উচিত, টাইগার ফোকাস করে একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপলকে প্রথমে টার্গেট করব, দেন তাদেরকে দিয়ে একটা জায়গা তৈরি করার পরে তখন হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে আরও ম্যাস মার্কেটিংয়ে যাব। এখানে পিটার ড্রাকার আমার ওয়ান অফ দ্য বেস্ট মেন্টর মনে হয়। তার সব কিছু দেখবেন যে আমি বিভিন্ন ক্লাসে তার কোট, মোটামুটি একটা কোট মনে হয় থাকেই। সো উনি একটা কথা বলেছেন এক্ষেত্রে, দ্য এইম অফ মার্কেটিং ইজ টু নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার সো ওয়েল দ্যাট দ্য প্রোডাক্ট অর সার্ভিস ফিটস দেম অ্যান্ড সেলস ইটসেলফ। অর্থাৎ মার্কেটিংয়ের একটা এইম উনি বলছে যে নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার সো ওয়েল, এত ভালোভাবে আপনি কাস্টমারকে জানবেন, দ্যাট দ্য প্রোডাক্ট অর সার্ভিস ফিটস দেম অ্যান্ড সেলস ইটসেলফ। অর্থাৎ রেলিভেন্ট পিপলের কাছে যদি আপনি মার্কেটিং করেন, তখন মার্কেটিংয়ে এত এফার্ট দেওয়া লাগবে না, অটোমেটিক্যালি দেখবেন যে সেল জেনারেট হচ্ছে। সো এটা হওয়া উচিত এইম অফ মার্কেটিং। কে বলছেন? ম্যানেজমেন্টের গুরু বলা হয় যাকে, পিটার ড্রাকার। সো তাহলে আমরা কাস্টমারকে বুঝবো কিভাবে? আমি একটু মজা করে দিয়েছি জিনিসটা এইভাবে যে প্রেমিকার মন বুঝতে পারেই কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং। তার মানে কি, আমরা ছোট বয়সে স্কুল কলেজে পড়াশোনার সময় অনেকেই দেখা গেল যে বিভিন্ন ছেলে বা মেয়ের প্রেমে পড়ি, আমরা পছন্দ করি, ভালো লাগার মানুষ তৈরি হয় ওই ইমোশনাল বয়সটাতে আর কি। তো ওই বয়সে যখন কারো প্রতি ভালো লাগা তৈরি হয়, তখন আমরা কি করি আসলে মূলত? একদম যদি ওই ঠিক ওই বয়সটাতে ফেরত যান, ওই ইমোশনাল বয়স, একদম টিনেজার পিপল যারা, তো তখন আমরা যাকে পছন্দ করি, আমি কি করি, একদম তার মতো করে হওয়ার চেষ্টা করি। তার মন পাওয়ার জন্য আমি তার মতো করে ড্রেস কোড পরি, মানে একদম হুবহু সে যাতে আমাকেই তার মনের মানুষ মনে করে, সেইভাবে নিজেকে প্রেজেন্ট করি। তো ঠিক একটা রিলেশনের গ্রো করার ক্ষেত্রে, প্রেমে পড়লে একটা যুবক বা যুবতী, একটা টিনেজার বয় অর গার্ল যেভাবে তার ওই অপোজিট মানুষটার মতো করে হতে চায়, তাকে বুঝে তার মন মতো করে ড্রেস কোড। দেখা গেল বড় বড় চুল রাখতে আপনি পছন্দ করেন, কিন্তু প্রেমিকা বড় চুল পছন্দ করেন, আমরা চুল কেটে ফেলি। অথবা আপনার চুল ছোট, প্রেমিকা বড় চুল পছন্দ করে, অনেকে দেখবেন যে চুল বড় করে দিয়েছে। সে হয়তো পায়জামা পাঞ্জাবি পরতো এক সময়, আমি দেখেছি আমাদের কলেজে একটা ছেলে আসলো, শুরুর দিকে মোটামুটি মাসখানেক দেখলাম যে অলওয়েজ টুপি পায়জামা পরে আসে, হঠাৎ করে সে জিন্স প্যান্ট, হঠাৎ করে সে মানে টাইট ফিট ড্রেস, বিভিন্ন রংচঙা ড্রেস পরতেছে। তো এত চেঞ্জ কারণ কি? পরে কথা বলে শুনলাম যে সে রিসেন্টলি একজনের সাথে খুব ভাব জমছে, তার মনের মতো করে হতে গিয়ে ওই রকম ড্রেস করে চলে গেছে। সো এরকম আবার উল্টাটাও হয়, দেখা গেলো জিন্স টিন্স চেয়ে নামাজ ধরে ফেলে, ওই সময় হয়তো এমনি সিগারেট খায়, সিগারেট খাওয়া ছেড়ে দেয়, ভদ্র হয়ে যায়, একদম স্মার্ট হয়ে যায়। কেন হয় বিষয়টা? কারণ আমরা কি চাই, তার মতো হতে, যাতে সে আমাকে পছন্দ করে। ঠিক টিজি বা কাস্টমার আমাদের কাছে এরকম ভালো লাগার, আমাদের প্রিয় মানুষের মতো হতে হবে। আমরা ঠিক কাস্টমারের মতো হয়ে উঠব, তখনই কিন্তু এটা ব্র্যান্ড হিসেবে তৈরি হবে। এজন্য দেখেন, আমি বলেছি যে প্রেমিকা মেরুন, আপনি কমলা, প্রেম হবে না, হয় মেরুন না হয় মরুন। সো তার মানে কি, যে প্রেমিকা পছন্দ করে মেরুন কালার আর আপনি কমলা কালার, তাকে বুঝাইতে চাইলে লাভ হবে না, আপনাকে মেরুন হতে হবে, হয় মেরুন
না হয় মরুন মানে কি, ওই যে তার মন না পাইলে মানুষ মারা যায়, নেশার জগতে চলে যায়, অন্যদিকে চলে যায়। সেম অ্যাজ কাস্টমার সেগমেন্ট অনুযায়ী তার যে কালার সাইকোলজি, শুধু এটা রঙের জন্য বুঝাচ্ছি না, এভরিথিংই। সো আমার পছন্দের কালার পার্পল, বাট আমার ব্র্যান্ডের গাইডলাইন অনুযায়ী রেডটা আমার ব্র্যান্ড কালার হওয়া উচিত। এখন আমি পার্পল জোর করে এখানে দিতে চাইলে হবে না। তার মানে কাস্টমার এই কালারটা পছন্দ করবে, যেই সেগমেন্টের কাস্টমার, বিধায় আমি এই কালারটা দিয়েছি। সো আপনার ব্যক্তি পছন্দ কি ডাজন্ট ম্যাটার। ওই যে রিলেশন করার সময় আপনি যে নিজের পছন্দগুলোকে বাদ দিয়ে তার পছন্দে প্রায়োরিটি দেন। এখন থেকে যেটা করবেন, আজকের পর থেকে আপনার ব্র্যান্ড, এটা আপনার ব্র্যান্ড না, আপনার ব্র্যান্ড আজকে থেকে আপনার কাস্টমারের ব্র্যান্ড। তার পছন্দের কালারের মতো কালার হবে, তার পছন্দের মতো করে আপনি কথা লিখবেন, তার পছন্দের মতো করে ডিজাইন করবেন, তার পছন্দের মতো করে প্রোডাক্ট বানাবেন, তার পছন্দের মতো করে সমস্ত কমিউনিকেশন কাস্টমার সার্ভিস করবেন। তখনই এটা আপনার আসলে ব্র্যান্ড হয়ে উঠবে এবং তাদের পছন্দের জায়গাটা সে পেয়ে যাবে। সো সিম্পল এই কথাটা বলবো আমরা, হয় মেরুন না হয় মরুন, মানে এইটা মাথায় রাখবো। এবং এটা আপনাদের যখন আমরা ব্র্যান্ডের ক্লাস করাবো, কন্টেন্টের ক্লাস করাবো, তখন একটা মুভির নাম বলবো আপনাদেরকে। ওই মুভিতে একটা খুব পাওয়ারফুল ডায়লগ ছিল, এটা একটা রাজনৈতিক দলের ব্র্যান্ডিং করার সময় এই স্লোগানটাই, ওইটাই আমি মজা করে জাস্ট এখানে দিয়েছি। সো তার মানে সিম্পল, চোখ বন্ধ করে চিন্তা করবেন, আমার কাস্টমার, পুট ইউর কি বলে, ফিট টু ইউর কাস্টমার শু। আপনার কাস্টমারের জুতায় পা দিতে হবে, এক পা থাকবে আপনার এই জুতায়, আরেক পা ওই জুতায়, তার মতো করে ফিল করা। এখন থেকে শয়নে স্বপনে দিবারাত্রি, যেমন আমরা রিলেশনে প্রেমে পড়লে তার কথাই ভাবি, আপনি শয়নে স্বপনে দিবারাত্রি এখন আপনার কাস্টমারের কথা ভাববেন ইন টার্মস অফ বিজনেস। সো তখন আপনি তাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন এবং তাকে যত ভালো বুঝবেন, দেখেন আপনার ওয়াইফকে, আপনার হাজবেন্ডকে আপনি যত ভালো বোঝেন তত সুন্দর কিন্তু তাকে ডিল করতে পারেন। ঠিক একইভাবে আপনার কাস্টমারকে যত ভালো, তার ফিলিং কি, তার থট প্রসেসে কি কাজ করতেছে, তার ডিসিশন মেকিং প্রসেস কি, কোনটা তার ভালো লাগে, কোনটা ভালো লাগে না, কোনটা তার পেইন, কোনটা তার ফিয়ার, কোনটা তার প্রবলেম, এগুলো ডিটেইল যখন আপনি বুঝবেন, বিলিভ মি অর নট, কারণ বিজনেসে টাকা আসবে কোত্থেকে? কাস্টমার পকেট থেকে। বিজনেসে আপনি হয়তো আপনার কোম্পানির ফাউন্ডার বা চেয়ারম্যান, আপনি মনে করছেন আপনি বস, আপনি যে কাউকে ফায়ার করতে পারেন, হায়ার করতে পারেন। আপনাকে ফায়ার করতে পারে একজন মানুষ, সে হচ্ছে কাস্টমার। সো এই জন্য কাস্টমার ইজ দ্য কিং বলা হয়, অর্থাৎ তাকে আমার খুশি রাখার ব্যবস্থা করতে হবে। সো কাস্টমারকে যখন নিয়ে আমরা কাজ করব, তখন 4টা সেগমেন্টকে আমরা কাস্টমারকে ভাগ করে তাদের সম্বন্ধে ডিটেল জানতে। 4 টাইপস অফ কাস্টমার সেগমেন্ট। 1 নাম্বার কি ডেমোগ্রাফিক, বিহেভিয়ারাল, সাইকোগ্রাফিক, জিওগ্রাফিক। আমার বিজনেস ব্লুপ্রিন্ট বইয়ে এই 4টা জিনিস নিয়ে ডিটেল কথা বলা আছে। আমি তারপরে সিম্পল একটু জিনিসটাকে যদি ব্যাখ্যা করি, ডেমোগ্রাফিক মানে হচ্ছে আপনি একটা সুন্দর করে কাস্টমার প্রোফাইল বানাবেন, যেখানে ডেমোগ্রাফিকগুলো লিখে রাখবেন। কি কি? তার নেম, তার এজ, তার জেন্ডার, তার লোকেশন, তার অকুপেশন, তার ইনকাম লেভেল, তার এডুকেশন, তার মেরিটাল স্ট্যাটাস, তার ফ্যামিলি সাইজ। এই জিনিসগুলো আপনি সুন্দর একটা প্রোফাইলে আপনার জানা থাকা লাগবে যে আমার কাস্টমার কত থেকে কত বছরের মানুষ। এবং আমরা যখন প্রোফাইল বানাই তখন একজন ব্যক্তির জন্য বানাই। কেন একজনের জন্য বানাই? কারণ আমি তো সারা বাংলাদেশের সবাইকে ধরে জিনিসটা করতে পারবো না। একটা প্রোফাইল যদি আমি সুন্দর করে রেডি করি, তাহলে ওর মতো করে আমি বাকিদের কমিউনিকেশন করব। ধরে নিলাম আমার কাস্টমারের নাম সুমাইয়া আক্তার, সে, তার এজ হচ্ছে 25, তার জেন্ডার হচ্ছে ফিমেল, সে হচ্ছে গ্রামে থাকে, তার প্রফেশন হচ্ছে সে একটা জব করে, তার ইনকাম লেভেল হচ্ছে 30 to 50,000, তার এডুকেশন হচ্ছে সে গ্র্যাজুয়েশন করেছে, সে হচ্ছে অবিবাহিত, ফ্যামিলি সাইজ তার হয়তো বাবা মার সাথে আরও ছোট 2 ভাই আছে, এইরকম। তার মানে কি আমি একদম এক্স্যাক্ট একটা মানুষকে বের করে ফেললাম। এবার আমার আইডিয়াল কাস্টমার হচ্ছে ও। আমি এবার কমিউনিকেশনগুলো ওর মতো করে জিনিসটাকে চিন্তা করব। একটা গ্রামের মানুষের সাথে আমরা যেভাবে কমিউনিকেট করি, আমি ধরেন এখন আপনাদের সাথে যেভাবে কথা বলছি, নিশ্চয়ই আমি আমার বন্ধুদের সাথে, প্রাইমারিতে যাদের সাথে পড়েছি, স্কুল কলেজে যাদের সাথে ব্যাপক তাদের সাথে নিশ্চয়ই এই ভাষায় আমি কথা বলবো না। তার মানে ওদের সাথে আমি ওদের ভাষায় বলতে হবে। ওদের সাথে এরকম শুদ্ধ স্টাইলে একটু ঢং করে কথা বলতে গেলে ওরা কিন্তু ভালোভাবে নিবে না। ঠিক একইভাবে আপনি কাস্টমারকে যখন পিন পয়েন্ট করবেন, চিনবেন, একদম এক্স্যাক্ট লিখে ফেলবেন। এই যে বক্সটা দেওয়া হয়েছে, আপনারা পিন করে একদম লিখে ফেলবেন যে আমার কাস্টমারের বয়স এত, জেন্ডার এত, অর্থাৎ আপনার সমস্ত কাস্টমারদের একটা প্রতিনিধি উনি, ওকে আপনি বের করে ফেললেন। তারপরে ওর সাইকোগ্রাফিক সেগমেন্ট আপনি কিভাবে বের করবেন, সেটা হচ্ছে প্রথমত ওর ইন্টারেস্ট অ্যান্ড হবি কি, ওর কি ভাল লাগে,
ও ফেসবুকে সারাদিন সময় কাটাতে পছন্দ করে, নাকি ও টিকটকে নাচ গান করতে পছন্দ করে, নাকি নিউজ দেখতে পছন্দ করে, ও কি পছন্দ করে আসলে, ওর হবিসটা কি, ওর ভ্যালুজ অ্যান্ড বিলিফ কি, ও কি দেখা গেল যে নাস্তিক নাকি ও ধর্মে বিশ্বাস করে। মানে এইগুলো কেন জানা দরকার, কারণ এই ভ্যালুজ এবং প্রিন্সিপালের উপরে ভিত্তি করে আপনার কমিউনিকেশন তৈরি হবে। আপনি দেখেন সিম্পল করে যদি চিন্তা করেন, মানুষের বিলিভের উপর ভিত্তি করে মানুষ কিন্তু এখন প্রোডাক্ট কিনে। এই যে দেখেন ইসরায়েল অ্যান্ড ফিলিস্তিনির যুদ্ধ চলতেছে, এখন এই যুদ্ধে কি হচ্ছে, এই যে যাদের বিলিভ, আমরা মুসলিম প্র্যাকটিসিং যারা আমরা কষ্ট পাচ্ছি, এরকম একটা ঘটনা বিধায় আমরা ইসরায়েলের পণ্য কিন্তু অনেক মানুষ এটা বর্জন করতেছে। দ্যাট মিনস এই যে ভ্যালুজ অ্যান্ড বিলিভের সাথে ম্যাচ না করায়, দেখেন ফ্রান্সের প্রধানমন্ত্রী যখন একটা বক্তব্য দিয়ে ফেলে, তাহলে দেওয়াতে কি হয়, আলটিমেটলি ওই বক্তব্যের কারণে আমরা প্রোডাক্ট, ওই ফ্রান্সের প্রোডাক্ট বর্জন করি। তার মানে এই ভ্যালুজ অ্যান্ড বিলিফটা বোঝাটা ইম্পর্টেন্ট, তাহলে আপনি সেইভাবে কমিউনিকেশন করবেন। বাংলাদেশে দেখবেন অনেক ব্র্যান্ড তারা পূজাতে পোস্ট করে না, আবার অনেক ব্র্যান্ড আছে দেখবেন রমজান মাসে পোস্ট করে না, অনেকগুলো ব্যাপার আছে। সো এই ভ্যালুজ প্রিন্সিপালগুলো আমরা সুন্দর মতো একটু বোঝার চেষ্টা করব। দেন লাইফস্টাইল, তার লাইফস্টাইল কেমন, সে কি প্রতি সপ্তাহে একটা করে মুভি দেখে, নাকি সে সব ধরনের কনসার্টে যায়, নাকি নিয়মিত রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে, নাকি প্রচুর ঘোরাফেরা করে, তার ডেইলি লাইফস্টাইলটা কেমন, সে কীভাবে সময় কাটায়। দেন তার পেইন পয়েন্টস অ্যান্ড চ্যালেঞ্জেস, তার লাইফের পেইন পয়েন্ট, এই পেইন পয়েন্টটা মূলত কিসের ভিত্তিতে বানাবেন, আপনার প্রোডাক্টের ভিত্তিতে। যে সে একজন উদ্যোক্তা হতে চায়, তাহলে উদ্যোক্তা হতে গিয়ে তার পেইন পয়েন্ট কি, তার স্কিলের ঘাটতি, তার স্ট্র্যাটেজি সে বোঝে না, সিস্টেম সে ডেভেলপ করতে পারে না। তার মানে এই যে পেইন পয়েন্টগুলো, ব্যবসায় প্রফিট জেনারেট করতে পারছে না, পর্যাপ্ত সেলস হচ্ছে না, আবার সেলস হলে ব্র্যান্ড করতে পারছে না, এই যে পেইন পয়েন্টগুলো আমি যখন জানবো, তাহলে আমি কিন্তু কমিউনিকেট করতেছি ওই পেইন পয়েন্টকে হিট করে, তখন সে রেলিভেন্সি ফিল করতেছে, ইয়েস আমার তাহলে এই লোকটার কাছে আমার যেতে হবে, সে আমার সলিউশনটা দিতে পারবে। তারপর গোলস অ্যান্ড অ্যাসপিরেশন, তার অ্যাসপিরেশনস কি, তার লাইফের আলটিমেটলি সে কোথায় যেতে চায়, কোন গোল। এখন আপনি বলবেন স্যার এত জিনিস, তার এত কিছু আমি জানবো কেমনে, জানতে হবে ওই যে বললাম প্রেমিকার মন বুঝতে পারা, ও কি করে, কি খায়, কোনটা পছন্দ করে, কোন গিফট দিলে ওর ভালো লাগবে, কোন কালার পছন্দ, জানছেন না, কেমনে জানছেন, কারণ এটা আপনি ইন্টারেস্ট আপনার ছিল ওইটার দিকে, জানি এটা আমার জানতেই হবে। ঠিক একইভাবে এই জিনিসটা ডিফাইন করে জানতে হবে, ওই যে টাইগার ফোকাস কাস্টমার টার্গেটিং, আবারও সেটাতে আসতেছি কেন, ক্রিস্টাল ক্লিয়ার যদি আপনি না জানেন ও কি চায়, কি খেতে পছন্দ করে, কোনটা ওর লাইফস্টাইল, তাহলে আপনি কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে ওকে টার্গেট করবেন, এজন্য ডিটেইলিং করছি আমরা এখানে। দেন কাস্টমার প্রোফাইল টেমপ্লেটে বিহেভিয়ার, তার বাইং বিহেভিয়ারটা কেমন, সে ফ্রিকোয়েন্ট বাই করে, মানে ইম্পালসিভ বায়ার, সে মানে কোনো প্রোডাক্টের একটা ভালো বিজ্ঞাপন দেখলে কিনে ফেলে, অ্যামাউন্ট, এক একটা পারচেস বাস্কেট কেমন, সে কেমন বাজেটে কেনাকাটা করে, ডিসিশন মেকিং প্রসেস কি, সে কি ডিসিশন নেওয়ার সময় খুব লজিক্যাল চিন্তা করে, মানে একদম অথরিটি কন্টেন্ট দেখে, নাকি সে ইম্পালসিভ ইমোশনাল, একটা অফার পাইলে, ডিসকাউন্ট অফার পাইলেই কি সে কিনে ফেলে, এই জিনিসগুলো আপনার বোঝা লাগবে। তারপর অনলাইন বিহেভিয়ার, সে সোশ্যাল মিডিয়া কতক্ষণ ইউজ করে, কিভাবে ইউজ করে, অনলাইন শপিং হ্যাবিটটা তার কেমন। তারপর ব্র্যান্ড লয়ালিটি, তার ব্র্যান্ডের প্রতি লয়ালিটি কেমন, নাকি যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট পাইলে যে কোনো কিছু সে কিনে, নাকি ব্র্যান্ডের চায়, একটু স্মার্ট চায়, একটু প্যাকেজিং সুন্দর চায়, নাকি একটু সস্তার জন্য সে খোলা বাজারে জিনিস কিনে। এই যে তারপরে কমিউনিকেশন প্রেফারেন্স, সে কোন ধরনের কমিউনিকেশন প্রেফারেন্স করে, সে কি চায় যে আপনি তাকে রেগুলার ইমেল পাঠান, ইমেল কমিউনিকেশন, নাকি সে চায় যে আপনি কাস্টমার কেয়ার থেকে তাকে ফোন করেন, নাকি সোশ্যাল মিডিয়ায় তাকে পাওয়া যায়, নাকি SMS এ পাওয়া যায়। এই কমিউনিকেশন প্রেফারেন্সটা তার এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। কেন এগুলো দেখেন, বিগ ব্র্যান্ডগুলো আমাদের মার্কেটিং করতেছে কিন্তু এইভাবে প্রোফাইলিং করে। আমরা অনেক সময় চিন্তা করি বড় ব্র্যান্ড এইভাবে কেমনে করে, ওরা কিন্তু এই যে ব্যাক এন্ড এই কাজগুলো করে বিধায় আমাদের একদম পিন পয়েন্ট করে ফোকাসিং করে অ্যানালাইসিস করে আমাদেরকে মার্কেটিং করতে পারে। আপনারা যারা চাল ডালে কেনাকাটা করেন, আপনি খেয়াল করে দেখবেন চাল ডালের ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টের কাস্টমারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অফার থাকে। এটা কিভাবে করে, ওরা বিহেভিয়ার অ্যানালাইসিস করে যে আপনি কতবার চাল ডাল থেকে কিনছেন, কোন কোন পেজ ভিজিট করছেন, এভরিথিং ট্র্যাকড, এবং ওই ট্র্যাক করা ইনফরমেশনের ভিত্তিতে আপনাকে কত টাকার কুপন দিতে হবে। আপনি যদি এমনিতেই রেগুলার কিনেন, আপনাকে আর অত বেশি কুপন দিবে না। আপনি একবার কিনে 2 মাস ধরে কিনতেছেন না, আপনাকে দেখবেন হঠাৎ করে 50% ডিসকাউন্টে সয়াবিন তেল কিনতে পারেন বা এরকম, তখন আপনি যাতে আবার রিপিট কিনেন। সো এই জিনিসগুলো আপনি যদি ডিফাইন করা থাকে, তাহলে আপনি এক একজনের জন্য অফার, কুপন, প্ল্যান, কাকে কোন ক্যাটাগরিতে ফেলবেন সেটা সুন্দর করে সাজাতে পারবেন। তারপর কাস্টমার প্রোফাইল 4 নাম্বার, যেটা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন। জিওগ্রাফির উপরে কিন্তু বিজনেসের অনেক কিছু হেরফের করে। একই দেশে ধরেন যেখানে শীতের দিনে কম্বল বিক্রি করতে পারতেছেন, আবার গরমের দিনে আরেকটা প্রোডাক্ট বিক্রি করতেছে। সো লোকেশনটা কই, আপনার কাস্টমার কোথায় থাকে, ওই যেখানে থাকে এটাও কিন্তু ম্যাটার করতেছে। কারণ
যারা গুলশান বনানীতে থাকে তাদের জন্য প্রোডাক্ট লাইন, তাদের জন্য কমিউনিকেশন একরকম। আবার যেই লোকটা পঞ্চগড়ে থাকতেছে বা দিনাজপুরের একটা গ্রামে বাস করে, দুইজনে কিন্তু সেম না। তাহলে আপনি কোন লোকেশনের মানুষকে ফোকাস করতেছেন, এটা ইম্পর্টেন্ট। তারপরে সে কি আরবান না রুরাল মেন্টালিটির, সে কি একটু গ্রামের জিনিসপত্র গ্রাম্য টাইপ নাকি একটু আরবান, একটু অ্যাডভান্স লেভেলের, তার ক্লাইমেট অ্যান্ড ওয়েদার কনসিডারেশন, এই সবগুলো জিনিস কিন্তু প্রপারলি যখন আপনার ডিফাইন করা থাকবে তখন আপনি সুন্দর করে তার জন্য প্রোডাক্ট এবং মার্কেটিং মেসেজটা শেয়ার করতে পারবেন। অ্যান্ড তার ইন্টারেস্ট কি, সে লাইফে কি গোল, তার মোটিভেশন কি, কোন জিনিসে সে মোটিভেট হয়। তারপরে তার পেইন পয়েন্ট, টাচ পয়েন্ট, পেইন পয়েন্ট আমরা আলাপ করেছি যে তার এক্সাক্ট সমস্যার সমাধানটা দেওয়া। তারপর টাচ পয়েন্ট অর্থাৎ কোন কোন জায়গায় তাকে টাচ মানে পাওয়া যাবে, সে কি ফেসবুকে বেশি সময় দেয়, পত্রপত্রিকা পড়ে কিনা, বা স্কুল কলেজে যায় কিনা, কোথায় বন্ধুদের সাথে আড্ডা দেয় কিনা। অর্থাৎ টাচ পয়েন্ট মানে হলো যে সকল জায়গায় তাকে পাওয়া যায়, আপনার ব্র্যান্ড ওইখানে প্লেস থাকা, যাতে সে আপনাকে চাইলে কানেক্ট করতে পারে। যেমন ধরেন সে সুপার শপে বাজার করতে চায়, তাহলে সে যদি সুপার শপে বাজার করতে যায়, তাহলে আপনার কাস্টমার সেগমেন্ট যদি পান যে আমার কাস্টমার সবাই সুপার শপে যায়, তাহলে আপনার অবশ্যই উচিত হবে সুপার শপে আপনার প্রোডাক্ট প্লেস করা। সিম্পল হিসাব। তাহলে সুপার শপে প্লেস করে ওইখানে একজন বিপি দিয়ে দিলেন, তাহলে ও যখন আসবে, একজন ব্র্যান্ড প্রমোটার, তার সাথে কথা বলবো, স্যার আপনি আসছেন আমাদের এই প্রোডাক্টগুলো, ওইখানে যখন ওই বিপি তাকে গুড বিহেভিয়ার দিবে তখন দেখবেন সে আপনার প্রোডাক্ট কিনতেছে। সো এই টাচ পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ব্র্যান্ডের যতগুলো জায়গায় কাস্টমারের সাথে কন্ট্যাক্ট হয়, আপনার অ্যাটাচমেন্ট হয়, ওই প্রত্যেকটা জায়গায় যাতে আপনার প্রোডাক্টের পারফরমেন্স ঠিক থাকবে। টাচ পয়েন্ট নিয়ে আরেকটু যদি বলি, ধরেন আপনার প্রোডাক্টটা প্রিমিয়াম সেগমেন্টের, এখন প্রিমিয়াম প্রোডাক্টের একটা সেগমেন্ট করেছেন যে এখানে আপনি হাই ভ্যালু প্রোডাক্ট বিক্রি করেন, 5 স্টার লেভেলের একটা প্রোডাক্ট বিক্রি করেন। এখন আপনি চিন্তা করলেন আপনার কাস্টমার কেয়ার আমি একটা নর্মাল লোক লিখে দিছি, এখন হাই ভ্যালু প্রোডাক্টের জন্য একটু হায়ার লেভেল পিপল ফোন দিবে, তারা হয়তো মানে ফোন দিয়ে বাংলায় কথা নাও বলতে পারে। এখন আপনি টাচ পয়েন্ট যাকে রাখছেন সে ইংরেজিতে কথা বোঝে না, বা সে তাকে স্মার্টলি আনসার দিতে পারলো না, তার মানে এই টাচ পয়েন্ট দিয়ে আপনার কিন্তু রেজাল্ট চলে গেল। অর্থাৎ কাস্টমার কিনতে ইচ্ছুক ছিল বিদায় আপনার কাস্টমার কেয়ারে ফোন দিয়েছে, কাস্টমার কেয়ার প্রপার লোকটা বসা নাই, কোয়ালিটি ঠিক নাই, চলে গেল। আবার আপনি একটা হাই ভ্যালু প্রোডাক্ট ডিজাইন করছেন, বাট প্রোডাক্টের বাক্সটা খুব নর্মাল, বক্স প্যাকেজিং একদম বাজে, তার মানে প্রোডাক্ট যত হাই কোয়ালিটি হোক, আমরা অনেক সময় মনে করি আচ্ছা একটা প্রোডাক্ট কোয়ালিটিতে আমি সময় দিই, এটার বাক্স আমি 100 টাকা দিয়ে 200 টাকা দিয়ে কেন বানাবো, বাট বাক্সটা খুবই ম্যাটার প্রোডাক্টটা যে কোয়ালিটি এটা বোঝার জন্য। কারণ বাক্সটা সুন্দর না হলে, প্যাকেজিংটা সুন্দর না হলে, আপনি এত ভালো প্রোডাক্ট দিয়েছেন, দেখার পরে তার ইমপ্রেশনটা নষ্ট হয়ে যাবে, তখন প্রোডাক্ট ইউজ করেছে। এই যে বক্সটা, দ্যাট ইজ অলসো এ টাচ পয়েন্ট। সো এই প্রত্যেকটা টাচ পয়েন্ট যখন প্রপারলি অ্যালাইন থাকবে, আপনি যেই লেভেলের প্রোডাক্ট বা ব্র্যান্ড দ্বারা করাইতে চাচ্ছেন, আপনার প্রত্যেকটা টাচ পয়েন্টে যাতে কমিউনিকেশনটা সেম থাকে। এখন বিদঘুটে রংচঙা কালার তখন আপনি একটা প্রিমিয়াম প্রোডাক্টে দিতে পারবেন না। আবার প্রিমিয়াম প্রোডাক্টের লোগো বলেন, প্রিমিয়াম প্রোডাক্টের ক্ষেত্রে কমিউনিকেশন বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম ফিল দিতে হবে। আপনি খেয়াল করে দেখেন অ্যাপেলের একটা প্রোডাক্টে সেম ফিল পাচ্ছেন, আবার একটা কম দামি প্রোডাক্টও দেখবেন সব জায়গায় সেম। আপনি একটা 5 স্টার হোটেলে উঠতে যান, কমিউনিকেশন করেন, ওইখানে যে চা খাবেন 400 টাকা দিয়ে এক কাপ, বাট চাটা যে সার্ভ করতেছে ওয়েল ড্রেসড, এইখানে যে এনভায়রনমেন্ট সব কিছু কিন্তু ম্যাচ করে রাখছে। এখন আপনিও চিন্তা করলেন যে ওরা 400 টাকায় বেচলে আমিও একটা চা বানাবো 400 টাকায় বেচবো, আপনি সুপার প্রিমিয়াম মানে নিডল নিয়ে আসলেন, একদম মানে হোয়াইট টি নিয়ে আসলেন ইম্পোর্ট করে, বেস্ট টি, কিন্তু এখানে অ্যাম্বিয়েন্সটা আপনি সুন্দর দিলেন না, যে ডেকোরেশনে আমার খরচ করে লাভ কি ভাই, আমি প্রোডাক্ট তো সেরা দিচ্ছি, হবে না, মানুষ বুঝবে না যে আপনার প্রোডাক্টটা সেরা। সো এই টাচ পয়েন্টগুলো আমাদেরকে অ্যালাইনমেন্ট থাকা লাগবে। এবার একটু মার্কেটিং নিয়ে বলি। মার্কেটিং এর 3টা লেগ, 3 পা। আমাদের যেমন 2 পা, মার্কেটিং এর পা হচ্ছে 3টা। কি কি 3টা পা? এসটিপি, 3টা পাকে একসাথে বলে এসটিপি, সেগমেন্টেশন, টার্গেটিং অ্যান্ড পজিশনিং। অর্থাৎ এতক্ষণ আমরা যে চিন্তাটা করলাম যে কাস্টমারকে আমি টার্গেট করব, তার মানে কোন সেগমেন্টের কাস্টমারকে আমরা টার্গেট করব, কাদের জন্য আমার প্রোডাক্টটা। অর্থাৎ সমাজের এক একটা সেগমেন্ট, এক একটা শ্রেণীর মানুষের চাহিদা এক এক রকম। সো ওই চাহিদা বুঝে আমি কাস্টমারকে পজিশন করব এবং ওই সেগমেন্টে। সো সেগমেন্টের একটু ডিটেইলে যাওয়ার আগে আমরা একটু দেখি বিখ্যাত লোকজন কি বলছে। রবার্ট টি কিওসাকি একটা চমৎকার কথা বলেছেন এই জায়গায়, ইউ ক্যান বি অল থিংস টু অল পিপল, বি সিলেক্টিভ অ্যান্ড ফোকাস অন ইউর আইডিয়াল কাস্টমার। আপনি যখন সবার জন্য, তখন আপনি কারোর জন্য না। স্পেসিফিক, স্পেসিফিক এটাকে বলা হয় সেগমেন্ট, যে আমি ঠিক ওই স্পেসিফিক সেগমেন্টের জন্য। আজকে দেখেন আইফোন
এটা কিন্তু সব লেভেলের কাস্টমারের জন্য না, আজকে রোলেক্সের ঘড়ি সিলেক্টিভ কিছু মানুষের জন্য। তার মানে এই যে সেগমেন্টটা, এটা কিন্তু স্পেসিফিক করা যে আমি শুধুমাত্র ওই সেগমেন্টের মানুষের জন্য আমার এই প্রোডাক্টটা করতেছি। সো ইউ কান্ট বি অল থিংস টু অল পিপল, বি সিলেক্টিভ অ্যান্ড ফোকাস অন ইউর আইডিয়াল কাস্টমার। সো আপনি কোন সেগমেন্টে, আপনি চিন্তা করছেন আমি সমাজের একদম লোয়ার ক্লাসের সেগমেন্টের জন্য একটা লোয়ার ক্লাসের প্রোডাক্ট বানাবো, তাহলে আপনি ওই সেগমেন্টের জন্য সমস্ত কমিউনিকেশন করবেন। আপনাদের গ্রোথ চ্যালেঞ্জে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে আপনি ধরেন বাটার নামালেন মার্কেটে, যে আমি বাটার বিক্রি করব লোয়ার সেগমেন্টের জন্য একটু সস্তা। তো আপনি কি করলেন, একটা অ্যাড বানাইলেন যেখানে দেখালেন যে একটা ডাবল ডোর ফ্রিজটা খোলার পরে একটা বাটার আমি বের করে নিয়ে আসলাম। এখন দেখেন এই ডাবল ডোর ফ্রিজটা কিন্তু ওই সেগমেন্টের মানুষের বাসায় থাকবে না। ওই সেগমেন্টের পিপল যখন এটাকে দেখবে তার কাছে কি মনে হবে, ও এটা মনে হয় আমার প্রোডাক্ট না। তার মানে কমিউনিকেশনটা এবং সেগমেন্টটা সেম লেয়ারে যেতে হবে, তাতে ওই লেয়ারের মানুষগুলো আমার সাথে কিন্তু প্রপারলি কানেক্ট হবে। তো সেগমেন্টের ক্ষেত্রে আমাদের 5টা স্টেজ আছে। এই স্টেজগুলো কি কি কাস্টমারের? প্রথমত দেখেন অ্যাওয়ারনেস স্টেজ, কনসিডারেশন, পারচেজ, পোস্ট পারচেজ অ্যান্ড অ্যাডভোকেসি। অ্যাওয়ারনেসে আমরা কি করছি? অ্যাওয়ারনেসের মূল কাজ হচ্ছে হাউ ডু দি বিকাম অ্যাওয়ার অফ ইউর প্রোডাক্ট অর সার্ভিস। আমার সেগমেন্টের কাস্টমার আমার প্রোডাক্ট সম্বন্ধে কিভাবে অ্যাওয়্যার হবে, কিভাবে আমাকে জানবে? ফেসবুকে জানবে, না আমি তার বাসায় লিফলেট পাঠিয়ে দিব, না আমি টেলিমার্কেটিং করব, নাকি SMS দিব, নাকি ইমেইল দিব? অর্থাৎ আপনি আগে তাকে ক্লিয়ার করতে হবে যে ইয়েস, এই যে কোচ কাঞ্চন একজন, আমি আসছি, আমি SME উদ্যোক্তাদের জন্য আমি এরকম এরকম জিনিস করছি। সো এই জিনিসটা তো আপনাদেরকে আমার অ্যাওয়্যার করা লাগছে, বিধায় আপনারা এই প্রোগ্রামে জয়েন করেছেন। অ্যাওয়ারনেস, দেন কনসিডারেশন। আমি অ্যাওয়ারনেস করলাম, আমি আসছি, আমি এটা করতে চাই, সব বললাম। এটা বললেই কি ধুম করে আপনি চলে আসবেন না, আপনি একটু কনসিডার করার চেষ্টা করবেন, আপনি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, ইভালুয়েট করার চেষ্টা করবেন যে আমি আসলে কেমন। তো তার মানে এই জায়গায় কাস্টমারের আপনি যেই প্রশ্নের আনসারটা বের করবেন, হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দেয়ার ডিসিশন টু পারচেস। কোন ফ্যাক্টরগুলো আপনার প্রোডাক্টটা কেনার ক্ষেত্রে তারা চিন্তা করে, ওই ফ্যাক্টরগুলোর সলিউশন আপনার কমিউনিকেশনের মধ্যে দেওয়া থাকা লাগবে। যেই ফ্যাক্টর, হ্যাঁ আমি ওনার ট্রেনিংয়ে জয়েন করবো, উনি জীবনে কি করছে, ওনার কোনো অ্যাচিভমেন্ট আসছে, উনি কি করছে, আরও কোনো সাকসেস স্টোরি আছে কিনা। এই যে কনসিডারেশনে যখন এই জিনিসগুলো আমি ক্লিয়ার, দেখেন আপনারা অনেকে আমাদের আগের কাস্টমারদের রিভিউ দেখে আসছেন, তারা রিভিউ ভিডিওগুলো দিয়েছে। তার মানে কনসিডারেশন স্টেজে এটা কিন্তু আমার খুব হেল্প করেছে যে ওই রিভিউ দেখে আপনি কনভিন্স হয়ে আপনি হয়তো এই লং কোর্সে চলে আসছেন। এই অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনটা যখন কমপ্লিট হবে তখন শুরু হচ্ছে পারচেজ স্টেজ। পারচেজে কি চিন্তা করে, হাউ ডু দে প্রিফার টু বাই, কিভাবে কিনতে চারা চায়। পারচেজে ডিসিশন নিল, কিন্তু পারচেজ করার জন্য যদি আমাকে ঢাকা থেকে কুমিল্লা যাওয়া লাগে, অথবা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাওয়া লাগে, অথবা বারবার ফোন করেও না পাওয়া যায়, তাহলে কিন্তু হবে না। তার মানে সে কি অনলাইনে পারচেজ করতে চায় আমার যে কাস্টমার, নাকি ইন স্টোর চায় যে আমি একটা শোরুম দিয়ে রাখি, শোরুম থেকে কিনতে হবে। সো পারচেজ স্টেজে এটা খুব ইম্পর্টেন্ট যে আমি রেলিভেন্ট জায়গাতে আমার প্রোডাক্ট প্লেস করছি কিনা। ওই যে আপনারা পপস ব্র্যান্ডের একটা এক্সাম্পল আমি প্রায় দিই, যে কি হয়, পপস ব্যাপক অ্যাড দিয়ে দিছে, অ্যাড দিয়ে ব্যাপক প্রচার করে ফেলছে, মার্কেটে দিয়ে গেছে, দেখা গেছে যে ওর প্রোডাক্ট নাই। তো মার্কেটিং সুপার করলো, মার্কেটে মানুষ পপস প্রোডাক্ট চাচ্ছে, বিস্কিট পাওয়া যাচ্ছে না। আবার যখন বিস্কিট অ্যাভেলেবেল হয়েছে তখন আর মানুষ চাচ্ছে না। অন টাইমে জিনিসগুলো হওয়াটা ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট কোনটা, পোস্ট পারচেজ। কাস্টমার যখন কিনলেই কি তার সাথে জার্নি শেষ? না, এটা আগের যুগের মার্কেটিংয়ে ছিল, গত শতাব্দী পর্যন্ত ছিল। এই শতাব্দীর মার্কেটিংয়ে কেনার পর থেকে আসল সম্পর্কটা শুরু হয়। কারণ আপনার ব্র্যান্ডের, আপনার কোম্পানির সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আপনার এক্সিস্টিং কাস্টমার। সো এই কাস্টমারগুলোকে আপনি যদি প্রপারলি ঠিক কেয়ার করতে পারেন, তাদেরকে হ্যাপি রাখতে পারেন, এই কাস্টমার আপনাকে নতুন কাস্টমার এনে দিবে, যেটাকে আমরা বলছি অ্যাডভোকেসি স্টেজ। এই স্টেজে কি হবে, কাস্টমারকে আমি যদি আমার সেগমেন্টের কাস্টমারকে প্রপারলি হ্যাপি করতে পারি, তখন ওয়ার্ড অফ মাউথ হবে, কাস্টমার অনেক মানুষের কাছে আপনার প্রোডাক্ট সম্বন্ধে বলবে। ওয়ার্ড অফ মাউথ হয় দুইটা সময়, অ্যাডভোকেসি মানুষ দুইটা সময় করে। একটা হলো সে যতটুকু এক্সপেক্ট করে একটা কোর্সে, একটা সার্ভিসে অথবা একটা প্রোডাক্ট কিনতেছে, এক্সপেকটেশন যদি ওভার হয়, যে আমি যা এক্সপেক্ট করেছি তার চেয়ে বেশি পেয়েছি, তখন সে আরও 5 জনকে বলবে। আবার প্রোডাক্টটা যেই আগ্রহ, যেই আকাঙ্ক্ষা থেকে সে কিনেছে, এটার থেকে যদি অনেক লোয়ার হয়, যে আকাঙ্ক্ষার কিছুই ফিল আপ হয় নাই,
তখনও সে আরেকজনকে বলবে, আরো 20 জনকে না, আরো 50 জনকে বলবে। তখন বলবে কি নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ, অ্যাডভোকেসিটা হবে আপনার বিপরীতে। আর যখন আপনি তাকে হ্যাপি করতে পারছেন, তার আকাঙ্ক্ষা ফুলফিল করতে পারছেন, ওভার ডেলিভার দিচ্ছেন, অর্থাৎ আন্ডার প্রমিস ওভার ডেলিভার, যেটা আমরা করার চেষ্টা করি আমাদের কোচ কাঞ্চন একাডেমিতে। দেখবেন আপনাদের কোর্সে, যেমন বিবিএম এর যে লং কোর্সটাতে আপনারা জয়েন করেছেন, আপনাদের ক্লাস হওয়ার কথা পার ডে 2 ঘন্টা করে। তো 2 ঘন্টা করে আমি 10টা ক্লাস, 20 ঘন্টার কোর্স। কিন্তু এইটা আমরা ওভার ভ্যালু দিয়ে এটা 30-40 ঘন্টা পর্যন্ত আমরা নিয়ে যাই। তার মানে আন্ডার প্রমিস ওভার ভ্যালু যখন হয়, তখন একটা খুশি কাজ করে অনেক, যে না ঠিক আছে উনি বেশি দেওয়ার চেষ্টা করছে। আমরা যে 3 দিন ব্যাপী গ্রোথ চ্যালেঞ্জ প্রোগ্রামটা করি, ওইখানে আমাদের 2 ঘন্টা করে ক্লাস হওয়ার কথা, 3 দিনে 6 ঘন্টা। আমরা 3 দিনে গতবার আমরা প্রায় 16 ঘন্টা ক্লাস নিয়েছি। এটা কি হচ্ছে? আন্ডার প্রমিস ওভার ডেলিভার। তখন এক্সাইটমেন্ট কাজ করে এক্সট্রা, ওই ডেলিভারির কারণে, ওই আগ্রহ দিয়ে যখন আমি এক্সট্রা কিছু দিচ্ছি, তখন মানুষজন কি করতেছে, তখন আমাদের অ্যাডভোকেসি করতেছে। তারা অন্যান্য ক্লাসে, অন্যান্য ব্যাচে আরও স্টুডেন্ট, আমরা প্রচুর পরিমাণ কাস্টমার বা স্টুডেন্ট পাই এই রেফারেন্স থেকে। সো আপনার এই স্টেজগুলো একটু মাথায় রেখে যদি আপনার ওয়ার্কিং প্ল্যানটা, সেগমেন্টেশন প্ল্যানটা করেন, তাহলে দেখবেন যে আপনি খুব সুন্দর করে কাস্টমারের সাথে কানেক্ট হচ্ছেন, এবং এভরি স্টেজের জন্য আলাদা আলাদা কমিউনিকেশন, এভরি স্টেজের জন্য আলাদা আলাদা যত্ন। অ্যাওয়ারনেসে যে লোকটা আছে, তাকে আমি কি করব, সিস্টেমেটিক আমার প্রোডাক্ট সম্বন্ধে একটা গুড আইডিয়া দেওয়ার চেষ্টা করব। কনসিডারেশনে আমরা কি চেষ্টা করব, তার মধ্যে একটা ট্রাস্ট গ্রো করার চেষ্টা করব। পারচেজে চিন্তা করব কি, তাকে কিভাবে সহজে তার কাছে প্রোডাক্টটা পৌঁছে দেওয়া যায়, কনভিনিয়েন্ট, সে যাতে ইজিলি আমার প্রোডাক্টটা পেয়ে যায়। পোস্ট পারচেজে কি করব, কেনার পরে তার খোঁজ খবর নিব, যে ইয়েস সে কি হ্যাপি কিনা, তার ভালো মন্দ ফিডব্যাক নিব। অ্যাডভোকেসি স্টেজে আমরা কি করব, হাউ লাইকলি আর দে টু রেকমেন্ড ইউর বিজনেস টু আদার্স, যে আপনি কি অন্য কাউকে রেকমেন্ড করবেন কিনা, কখন করবে, তাকে যখন আমি কন্টিনিউয়াস টেক কেয়ারের মধ্যে রাখবো। 50 লাখ 1 কোটি টাকা দামের ঘড়ি বিক্রি করতেছে। সো হাউ টু চুজ আ মার্কেট সেগমেন্ট, আমরা সেগমেন্টেশন নিয়ে কথা বলছি। আমরা মার্কেট সেগমেন্ট চুজ করতে গিয়ে একটা ডিফিকাল্টিস ফেস করি, এখানে আমি সেটা আলাপ করেছি। দ্য ডিফিকাল্টি ইন সিং ওয়ান মার্কেট সেগমেন্ট ইজ দ্যাট ইউ উইল হ্যাভ টু লিভ অ্যানাদার সেগমেন্ট। ডিউ টু হিউম্যান নেচার উই নেভার এবল টু লিভ এনিথিং। এখন একটা সেগমেন্টকে যখন আপনি স্পেশাল টার্গেট করতে যাচ্ছেন, স্বাভাবিকভাবে অন্য সেগমেন্ট কিন্তু আপনি মিস করতেছেন। এখন ডিউ টু হিউম্যান নেচার আমরা কোনো কিছু ছাড়তে চাই না, আমরা চাই সব ধরে রাখবো। আপনাকে একটা ডেটা দেই, ইউনিলিভার 1999 সালে ওদের পুরো প্রোডাক্ট নিয়ে ওরা একটা অ্যানালাইসিস করলো। অ্যানালাইসিসে বসলে এজন্য যে ওদের যতটুকু প্রফিট মার্জিন হওয়ার কথা, সেই পরিমাণ প্রফিট ওরা জেনারেট করতে পারছে না। কারণ কি, রিসার্চ করে যেটা পাওয়া গেল, ওই সময় ওদের 1600 ব্র্যান্ড, এই যে মাত্র 25 বছর আগের কথা, 1999 সালে, এই 1600 ব্র্যান্ডের মধ্যে ওরা দেখলো মাত্র 50টার মতো ব্র্যান্ড 63% প্রফিট জেনারেট করে। 1600-র মধ্যে 50টাই প্রফিট জেনারেট করে 63%। তখন ওরা চিন্তা করলো যে বাকি 1550টা ব্র্যান্ডের পিছনে আমাদের যেই পরিমাণ বাজেট যায়, এটা ম্যানেজ করতে যেই পরিমাণ খরচ যায়, এইটাকে যদি আমরা কেটে ছেটে কমায় আনি, আপনারা শুনলে অবাক হবেন, কাটতে কাটতে ওরা 1200 ব্র্যান্ডকে কেটে ফেলছে, মানে বাদ দিয়ে দিছে ওদের প্রোডাক্ট লাইন থেকে 1200 ব্র্যান্ড। ইউ কান্ট ইমাজিন যেটা আসলে কত বড় ডিসিশন। এবং যখন এই 1200 ব্র্যান্ডকে বাদ দিয়ে ফেলছে, ওদের প্রফিট ধেই ধেই করে ওঠা শুরু করছে। সো আমরা অনেক সময় মনে করি যে অনেক প্রোডাক্ট, সব সেগমেন্টে যাব, আমার সবাই কিনবে। তাহলে অনেক সময় কি হয়, এই সবগুলো ব্র্যান্ডকে ম্যানেজ করতে আমার যেই পরিমাণ শক্তি যায়, টাকা খরচ হয়, আলটিমেটলি একটাতে ফোকাস করলে হয়তো এর চেয়ে বেশি আর্নিং হইতো। সেম ঘটনা আমরা যদি অ্যাপেলের কথা বলি, স্টিভ জবসকে আপনারা জানেন যে অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়েছিল একবার। তো বের করার পর উনি অন্যান্য জায়গায় যখন আরও সাকসেস হইলো, হওয়ার পর ওনাকে আবার রিপিট ব্যাক করে আনা হয়। ব্যাক করে আনার পরে অ্যাপেলের তখন মানে কয়েকশো প্রোডাক্ট স্টিভ জবস কেটে কেটে একদম মানে ধরেন 10-12টার মধ্যে নিয়ে আসছে। তার মানে ওনার প্রথম স্টেপ আসার পরে ছিল যে না, এত প্রোডাক্ট আমার দরকার নেই, আমি অল্প প্রোডাক্টকে একদম এমনভাবে মার্কেটিং করবো যাতে এটা বেশি পরিমাণে বিক্রি হয়। এবং আপনারা জানেন স্টিভ জবসের ভিশন ছিল যে পৃথিবীতে যত আপেল উৎপাদন হয়, আপেল তার চেয়ে বেশি অ্যাপেলের প্রোডাক্ট উৎপাদন হবে। এবং আজকের পৃথিবীতে এটাই হয়েছে। আজকে অ্যাপেল বললে কারো মাথায় সহজে ওই আপেল ফলের কথা আসে না, এত সুপার লেভেলে কাজ করছে। বাট কেন, ন্যারো ডাউন করে একদম সেগমেন্টেড, একদম নির্দিষ্ট সেগমেন্টের মানুষের জন্য জিনিসটা কাজ করেছে। সো আমরা দেখবো যে আমার প্রোডাক্টটা আমি আসলে কোন সেগমেন্টের জন্য, আমি কি
লাক্সারি সেগমেন্টে যেতে চাই, লাক্সারি মানে আমার প্রোডাক্ট রোলেক্সের মতো হবে, আমার প্রোডাক্ট হারমেসের একটা ব্যাগ, একটা ভ্যানিটি ব্যাগের দাম 40 লাখ টাকা। এখন এই সেগমেন্টে যাব, রোলেক্সের 2 লাখ 3 লাখ 5 লাখ 50 লাখ 1 কোটি টাকা দামের ঘড়ি বিক্রি করতেছে, সুপার সেগমেন্ট। রোলস রয়েসের মানে এটা লাক্সারি সেগমেন্ট। আবার আরেকটা আছে প্রিমিয়াম সেগমেন্ট। প্রিমিয়ামে কারা কাজ করতেছে? ধরেন বিএমডাব্লিউ বা আইফোনের মতো ব্র্যান্ড, এটা হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করে। এরপরে আবার আপনি পাবেন লোয়ার ক্যাটাগরি সেগমেন্ট, যেখানে আমরা একটু চেষ্টা করি কি একটু কম দামি প্রোডাক্ট বিক্রি করতে, একটু কমে। যেমন বাংলাদেশে প্রাণ যেটা করতেছে, আপনি দেখবেন প্রাণের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনাল একটা ভালো ব্র্যান্ডের ভালো প্রোডাক্ট, ওইটাকে মোটামুটি কাছাকাছি মানে নিয়ে আমাদের মতো করে, আমাদের মার্কেটের মতো করে সস্তায় দিয়ে দিচ্ছি, বিধায় অ্যাভেলেবেল মার্কেট পেয়ে যাচ্ছে। সো এই যে সেগমেন্টগুলো, আরেকটা হইতে পারে মিড সেগমেন্ট। মিড সেগমেন্টে আপনি চিন্তা করতে পারেন আমি একদম লোয়ারেও গেলাম না, আবার প্রিমিয়ামও না, মিড সেগমেন্টে আমি একটা ব্র্যান্ড হিসেবে ডেভেলপ করলাম। যেমন ধরেন বাংলাদেশে আপনি চিন্তা করে দেখেন সিনেমা হলগুলোর কথা। ধরেন আপনি মধুমিতা সিনেমাকে যদি মিড সেগমেন্ট ধরেন, আর আপনার গ্রামে যেমন আমার এলাকায় একটা সিনেমা হল আছে স্বপ্নপুরী সিনেমা হল, এটা সাধারণ মানুষের জন্য, মানে খুবই লোয়ার সেগমেন্ট, সমাজের একদম খেটে খাওয়া মানুষগুলো ওইখানে সিনেমা দেখে। আবার মধুমিটা একটু মিড সেগমেন্ট। আবার আপনি যদি ব্লকবাস্টার অথবা মাল্টিপ্লেক্সগুলোর কথা চিন্তা করেন, তারা কিন্তু একটু প্রিমিয়াম সেগমেন্টে কাজ করছে। সো আপনি আপনার ব্র্যান্ডটাকে এইভাবে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে হবে যে ইয়েস আমি এই সেগমেন্টের মানুষের জন্য। এখন আপনি যদি চান আমার প্রোডাক্ট রিক্সাওয়ালাও কিনবে, আমার প্রোডাক্ট একদম হাই সোসাইটিও কিনবে, এখন আপনি আসলে কার জন্য কমিউনিকেট করবেন? এই জন্য দেখবেন ইউনিলিভারের কথা ওই যে আমরা বিএফসি ক্লাসে বলেছি যে লাইফ বয় সাবানটা একটা সেগমেন্ট, লাক্স আবার মিড সেগমেন্ট, আবার প্রিমিয়াম সেগমেন্টে কাজ করতেছে ডাব। এই সেগমেন্টেশনটা আবার দেখেন হুইল একটা সেগমেন্টে কাজ করতেছে, রিন আবার আরেকটা সেগমেন্টে, আবার সার্ফ এক্সেল একটু হায়ার সেগমেন্টে কাজ করতেছে। সার্ফ এক্সেলও এখন মিড রেঞ্জের পিপলরা বা লোয়ার মিডিল ক্লাস কিনে, কিন্তু তারা কি করে জানেন? সার্ফ এক্সেল কিনে রেখে দেয়, দামি পোশাক আশাক সার্ফ এক্সেল দিয়ে ধোয়ার চেষ্টা করে। দেখেন এই সেগমেন্টটা ক্রিস্টাল ক্লিয়ার বোঝা দরকার, কাস্টমার যাতে বোঝে এই প্রোডাক্টটা আমার জন্য। আবার দেখেন এই যে আড়ংয়ের কথা যদি আপনি চিন্তা করেন, প্রিমিয়াম বা অত সুপার প্রিমিয়াম না, ইলিয়ান আবার কি করছে আরেকটু প্রিমিয়ামে চলে গেছে। ইলিয়ান নিয়ে দত্ত দুষ্টামি ফাইজলামি সাধারণ মানুষ করুক না কেন, ইলিয়ানের যারা কাস্টমার তারা ওই দামেই কিনতে চায়, তারা চায় একটা পাঞ্জাবি আমি 8-10 হাজার টাকা দিয়ে কিনবো একটু। তো এই যে সেগমেন্টেশনটা কি করছে, তাকে একটা নির্দিষ্ট মাঠ তৈরি করে দিয়েছে, ওই জায়গাটাতে সে ধরে কাজ করতেছে। এখন আমাদের যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, আমরা যে ভুলটা করি, আমরা কোনো সেগমেন্ট আসলে করি না। এই যে আমি একটু আগে আমার টিমের সাথে ব্রেক টাইমে গল্প করছিলাম, আমি বলতেছিলাম যে আমি যদি এখন সিঙ্গারা নিয়েও কাজ করি, সেখান থেকেও আমি জানবো যে কিভাবে কোটি টাকা আর্ন করতে হয়, কারণ আমি সিঙ্গারাটা বানাবো একটা প্রিমিয়াম সেগমেন্টের জন্য। ওই প্রিমিয়াম সেগমেন্টে হইতে পারে একটা সিঙ্গারায় আমি 300 টাকা বা 500 টাকা বিক্রি করতেছি। আপনি হয়তো হাসতে পারেন, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ধরেন 3 পিস খেজুর 2,500 টাকা বিক্রি হয়, 16,000 টাকা কেজি মজু বিক্রি হয়, 25,000 টাকা কেজি খেজুর বিক্রি হয়, 2,200 টাকা 1 প্লেট বিরিয়ানি বিক্রি হয়, এই বাংলাদেশে এই ঢাকা শহরেই। এবং এইগুলো সবগুলো আমি এক্সপ্লোর করেছি। তার মানে কি এখন ওইটা কারা কিনতেছে? ওইটা ওই সেগমেন্টের পিপল কিনতেছে। আবার এই বাংলাদেশেই দেখা গেল যে আপনি এখনও রাস্তায় বসে 50 টাকা প্লেট বিরিয়ানি পাবেন। তাহলে 50 টাকা প্লেটও বিরিয়ানি হচ্ছে, 2,200 টাকাও হচ্ছে, আবার 1,000 টাকাও হচ্ছে, আবার 500 টাকা। সো আপনি যখন প্রিমিয়াম সুইটসে যাবেন, ওইখানে যেই দামে মিষ্টি কিনতে পারবেন, আবার রসে গিয়ে আরেকটু কমে পাবেন, আবার লোকাল একটা আপনার গ্রামের মিষ্টির দোকানে আরেক দামে পাবেন। তো এই যে সেগমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট, আপনার বোঝা ইম্পর্টেন্ট যে আপনি কার জন্য। ওইভাবে যখন জিনিসটাকে ডিজাইন করবেন, তখন ওই লেভেলের কাস্টমারগুলো অ্যাট্রাক্ট ফিল করবে, তারা আপনার কাছে আসবে। এখন যখনই আপনি একটা সেগমেন্টের টার্গেট করবেন, ডিফিকাল্টি কোনটা? আপনাকে আরো অনেকগুলো সেগমেন্ট ছেড়ে দিতে হবে। এই যে ছেড়ে দেওয়াটা, এটা আমরা পারি না। দেখেন স্টিভ জবস ওই ছাড়তে পারছে, আজকে ইউনিলিভার ওই ব্র্যান্ডগুলোকে ছেটে দিতে পারছে, বিধায় কিন্তু তারা গ্রো করছে। এখন আমরা ছাড়তে পারি না, আমরা মনে করি না 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 আমার প্রোডাক্ট ভাই সবাই কিনতে হবে। না, সবাই কিনলে আপনি ব্র্যান্ড হইতে পারবেন না। একটা সেগমেন্টে আগে ব্র্যান্ড হন, তারপরে সার্ফ এক্সেল আজকে প্রিমিয়াম সেগমেন্টে আসে, কিন্তু লোয়ার মিডল ক্লাস পিপলও কিনতেছে, বাট ওইটা তার মূল ফোকাস না। মাইন্ড ইট। আজকে আমাদের ধরেন প্রিমিয়াম সেগমেন্টের আমাদের কোচ কাঞ্চনের প্রোডাক্ট কি? ব্রেভ। এখন এই ব্রেভ আমাদের দেখেন বিএফসি আছে, বিএফসি মাত্র 199 টাকা আমরা এনরোলমেন্ট করাই, আমরা বিবিএমে 25,000 টাকা এনরোলমেন্ট করাচ্ছি। তো এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে, কিন্তু ব্রেভটা সবার জন্য না। এবং আমি সেগমেন্ট করি, আমার ক্লাসেই স্পষ্ট করে বলে দিই, যারা 5 ফিগার পর্যন্ত বিএফসি এনাফ, যারা 6 ফিগার পর্যন্ত চিন্তা করেন বিবিএম যে কোর্স করছেন এনাফ, যারা 8 ফিগার 9 ফিগারে যেতে চান
যে না আমি 8-9 ফিগারের, আমি কোটি টাকার উপরে বিজনেস ডেভেলপ করবো, ওয়ার্ল্ড ওয়াইড যাবো, ব্র্যান্ড বানাবো, বিগ ড্রাইভ দিব, বিগার ভিশনকে বাস্তবায়ন, তাদের জন্য আবার ব্রেভটা প্রিমিয়াম সেগমেন্ট। এখন আমি ব্রেভের কোর্স যদি 30,000-এ করাই, বিলিভ মি অর নট, সব সেগমেন্টের লোক চলে আসবে, এক্সক্লুসিভিটিটা থাকবে না, এবং ওই লেয়ারের মানুষকে আমি ওই আলটিমেট সাকসেসে নিতে পারবো না। বিধায় কিন্তু এটা সেগমেন্টেশন করা। তো দেখেন আমার এই লেয়ারে সেগমেন্ট করা থাকায় সুবিধা হচ্ছে কি, যার জন্য যেটা দরকার সেই সেগমেন্টের মানুষগুলো ওইটা রিসিভ করতেছে। অন্য সেগমেন্ট এইখানে, ওই যে অনেকে বলে স্যার ব্রেভের কোর্সটা একটু কমাই দিলে হয় না, এটা কমানোর মানুষ তো আমি চাচ্ছি না, কমানোর মানুষটা ওই ড্রাইভটা দিতে পারবে না, আলটিমেটলি ওই ভ্যালুটা সে নিতে পারবে না। তো এইভাবে আপনি জিনিসটাকে একটু প্রপার সেগমেন্টাইজ করবেন। 4 অ্যাপ্রোচেস টু মার্কেটিং সেগমেন্ট। মার্কেটিং সেগমেন্টের 4টা অ্যাপ্রোচ আছে। নাম্বার 1 ফুল কাভারেজ অর ম্যাস মার্কেটিং। একটা হচ্ছে ম্যাস মার্কেটিং, আমার প্রোডাক্ট সবাই কিনুক। এটা হইতে গেলে আপনাকে কোকা কোলা প্রাণের মতো ব্র্যান্ড হইতে হবে, এবং আপনাকে অত বাজেটে সারাদিন 24 ঘন্টা টিভিতে অ্যাড চলতেছে, পত্রিকায় বিজ্ঞাপন যাচ্ছে, ফেসবুকে কোটি কোটি টাকা বার্ন করতেছে, বিজ্ঞাপন বানাচ্ছে, কোক স্টুডিও বানাচ্ছে, এগুলা কিন্তু ম্যাস মার্কেটিং। ফুল কাভারেজ মানে একদম প্রতি ঘরে ঘরে কাভারেজ। আপনি যদি অতটুকু ক্যাপাবল হন তাহলে ম্যাস মার্কেটিং ফুল কাভারেজ ড্রাইভ দেন, নো ইস্যুস। রেডি আছেন কিনা? নাম্বার 2, কারণ এটা দেখেন আমি আমার প্রস্তুতি আছে সিঙ্গেল সেগমেন্টের বা ইন্ডিভিজুয়াল সেগমেন্টের, আর আমি ড্রাইভ দিয়ে দিলাম ফুল কাভারেজে, তাহলে কিন্তু আপনার পুঁজিতে কুলাবে না। সবারই মনে স্বপ্ন কোকা কোলা হইতে চাই, সবারই স্বপ্ন আমি প্রাণ হইতে চাই, কিন্তু স্বপ্ন থাকলেই আপনার প্রস্তুতি, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা, আপনার সব কিছু ম্যাচ করতে হবে। উল্টাপাল্টা রোডে ড্রাইভ দিলে আলটিমেটলি কি আমরা একটা ভুল জায়গায় পৌঁছাবো এবং দিন শেষে আমরা স্ট্রাগল করব। নাম্বার 2 যেটা মাল্টিপল সেগমেন্ট, এটাকে আমরা আরেকভাবে বলতে পারি ব্র্যান্ডেড হাউস। আপনারা দুইটা কনসেপ্ট নিশ্চয়ই ব্র্যান্ড আর্কিটেকচারে শুনে থাকবেন, একটা হচ্ছে ব্র্যান্ডেড হাউস আর একটা হচ্ছে হাউস অফ ব্র্যান্ড। জিনিসটা কি? ব্র্যান্ডেড হাউস মানে হচ্ছে যখন একটা ব্র্যান্ডের অধীনে অনেকগুলো প্রোডাক্ট ক্যাটাগরি থাকে, বাট প্রত্যেকটা প্রোডাক্ট ওই ব্র্যান্ডের নামকে ক্যারি করে, দ্যাট ইজ কল ব্র্যান্ডেড হাউস। যেমন বাংলাদেশে একটা ব্র্যান্ডেড হাউসের নাম যদি বলি, যেমন মেঘনা গ্রুপ হচ্ছে একটা ব্র্যান্ডেড হাউস, তাদের ব্র্যান্ডের নাম কি? ফ্রেশ। এখন কেন এটা ব্র্যান্ডেড হাউস? কারণ যতগুলো প্রোডাক্ট ওরা মার্কেটে নামায় দেখবেন সকল প্রোডাক্টের নামের মধ্যে ফ্রেশ আছে। ফ্রেশ সিমেন্ট, ফ্রেশ আটা, ফ্রেশ ময়দা, ফ্রেশ কলম, ফ্রেশ খাতা, ফ্রেশ টিস্যু, ফ্রেশ এনার্জি ড্রিঙ্ক, সব কিন্তু ফ্রেশ। দ্যাট মিনস দিস ইজ কল ব্র্যান্ডেড হাউস। আরেকটা হচ্ছে হাউস অফ ব্র্যান্ড। ব্র্যান্ডেড হাউস মানে কি? ওই ফ্রেশ নামে আমি যত প্রোডাক্ট নামাবো সারা জীবন, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রায় এই প্রবলেমে পড়ে যাই, স্যার আমি তো 3টা প্রোডাক্ট নিয়ে 3 ধরনের জিনিস নিয়ে কাজ করি, আমি কি সবগুলো এক নাম রাখবো নাকি আলাদা আলাদা নাম দিব? এই আলোচনাটা বুঝলে আপনাদের এই প্রশ্নের সলিউশন পার্মানেন্টলি পেয়ে যাবেন। তাহলে ফ্রেশ এইভাবে করে করছে বা অ্যাপেল এইভাবে করে করছে, কিন্তু আপনি যদি ইউনিলিভারের কথা ভাবেন, এটা হচ্ছে হাউস অফ ব্র্যান্ড। তার মানে দেখেন ইউনিলিভারের লাক্স একটা ব্র্যান্ড, ডাভ আলাদা একটা ব্র্যান্ড, লাইফবয় আলাদা একটা ব্র্যান্ড, পেপসুডেন্ট একটা ব্র্যান্ড। দেখেন ওর যতগুলো প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্ট, পন্স ওরই প্রোডাক্ট, রেক্সোনা ওরই প্রোডাক্ট, আবার ফেয়ার অ্যান্ড লাভলি ওরই প্রোডাক্ট। প্রতিটা ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড আর্কিটেকচার, ব্র্যান্ড কমিউনিকেশন, ব্র্যান্ড আর্কিওটাইপ আলাদা আলাদা। তার মানে একটা কোম্পানির অধীনে যখন অসংখ্য ব্র্যান্ড থাকে এটাকে বলা হয় হাউস অফ ব্র্যান্ড। মানে আমি একটা হাউস যেখানে অনেক ব্র্যান্ড আছে, আমার এই বাড়িতে অনেক ব্র্যান্ড বাস করে। আর ব্র্যান্ডেড হাউস মানে আমার একটা ব্র্যান্ড ডেভেলপ করেছি কোম্পানির, ওই ব্র্যান্ডটা দিয়ে আমি সকল প্রোডাক্ট মার্কেটে দিচ্ছি। এখন এটা বোঝা ইম্পর্টেন্ট কেন, আপনি তাহলে কোন দিকে যাবেন, কোনটা বেটার? আবার আরেকটা আছে, দুইটার মাঝামাঝি একটা আছে যেটাকে হাইব্রিড বলে, যেটাকে বলে এন্ডোর্সড ব্র্যান্ড। এন্ডোর্স মানে কি? আপনি ধরেন ডিরেক্ট ওই নামটা দিলেন না, বাট মূল ব্র্যান্ডের নামটাকে একটু লেজ লাগিয়ে দেওয়া। যেমন আমাদের পার্ল নামে একটা ব্র্যান্ড আছে, আপনি যদি দেখেন পার্লের সাথে আমাদের একটা লেজ লাগানো আছে, পার্ল বাই ন্যাচারালস। সো আমরা কি চেয়েছি এখানে, যে পার্লে ন্যাচারালসের যেই অডিয়েন্সটা আছে তারা যখন সাথে ন্যাচারাল দেখবে, ওই অডিয়েন্সটা যাতে পার্লের প্রোডাক্টও কিনে। সো এইভাবে অনেক ব্র্যান্ড আছে দেখবেন যে আগের বড় ব্র্যান্ডটার নামটা একটু লেজে দিয়ে দেয়, এন্ডোর্স ব্র্যান্ড বলে। এখন আপনি কোন দিকে যাবেন, কোনটা বেটার, এটা অ্যাবসলিউটলি ডিপেন্ড অন ইউর বাজেট, অন ইউর নেক্সট স্ট্র্যাটেজিক প্ল্যান। বাজেটটা কেন বলতেছি, আপনি যদি আলাদা আলাদা ব্র্যান্ড বানাইতে চান তাহলে আপনার বাজেট অনেক বেশি লাগবে, কারণ প্রত্যেকটা ব্র্যান্ডকে ম্যানেজ করা লাগবে। এক একটা ব্র্যান্ড এক একটা সন্তানের মতো।
তো প্রতিটা সন্তান স্কুলে পড়ানো, তাকে খাওয়াইয়ে দাওয়িয়ে তৈরি করা, লালন পালন করা যেমন কষ্ট, এক একটা ব্র্যান্ড কিন্তু আলাদা আলাদা বানালে এরকম কষ্ট। সো আপনি যখন আলাদা আলাদা নাম দিবেন, আলাদা লোগো হবে, আলাদা কমিউনিকেশন হবে, প্রত্যেকটা ব্র্যান্ডের আইডেন্টিটি, প্রত্যেকটা ব্র্যান্ডের কমিউনিকেশন, প্রত্যেকটা ব্র্যান্ড ইটসেলফ, পার্সোনালিটি, পজিশনিং সব কিছু কিন্তু আলাদা। সো আপনার যদি বাজেট থাকে তাহলে প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা ব্র্যান্ড বানাবেন। বাজেট কম থাকলে একটা ব্র্যান্ডের অধীনে আলাদা আলাদা প্রোডাক্ট সেগমেন্ট নিয়ে কাজ করবেন, তাহলে একটা ব্র্যান্ড দাঁড়িয়ে গেলে অটোমেটিক্যালি অন্যান্য জিনিসগুলো দাঁড়ায় যায়। বাট এখানে আবার একটু বিগেস্ট একটা বাট আছে। একটার অধীনে বানালে সমস্যা হচ্ছে, কোনো কারণে যদি ওই একটা মেইন ব্র্যান্ডের উপরে কোনো আঘাত আসে, খারাপ কিছু ঘটে, তখন আবার অন্যান্য ব্র্যান্ডের উপর প্রভাব তৈরি হয়। সো এই জন্য একটা যখন বানাবেন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ওই ব্র্যান্ডটা যাতে ট্রাস্টওয়ার্দি হয়, ক্রেডিবিলিটি থাকে, ওই ব্র্যান্ডের ব্র্যান্ড প্রমিস যাতে অনেক স্ট্রং হয়, তাহলে ম্যানেজ করাটা সহজ। দিস ইজ কল মাল্টিপল সেগমেন্ট। যেমন বাংলাদেশে নাবানার কথা যদি চিন্তা করেন, ওরা কি করে, নাবানা ডেভেলপার আছে, নাবানা ক্যাব আছে, নাবানা ফার্নিচার ব্র্যান্ড আছে। তার মানে ওরা কি করেছে, নাবানা নামেই মাল্টিপল সেগমেন্টে বিজনেস করছে। এখন মাল্টিপল সেগমেন্টের আরেকটা নেগেটিভ সাইড হলো, আপনি যখন, যেমন ধরেন বাংলাদেশে অটোবি, তারা কি করলো, পাওয়ার প্ল্যান্টে বিনিয়োগ করতে গিয়ে অটোবির পুরা মাজা ভেঙে গেছে, কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা, কারণ হিউজ পরিমাণ একটা ফাইন্যান্স ওইখানে তারা লস করে এমন অবস্থায় পড়ে গেছিল যে ঠিক মতো কর্মীদের। অটোবি কিন্তু ফার্নিচারে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড ছিল, এবং বাংলাদেশে এই যে এই ধরনের ফার্নিচারগুলো অটোবির মাধ্যমেই বেশি পপুলার হয়েছে। কিন্তু ওরা যখন অন্য একটা সেগমেন্টে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে গেছে, যেখানে হয়তো বা তারা অতটুকু ম্যাচিউর অথবা এক্সপার্টাইজ ছিল না, তারা কিন্তু বিপদে পড়ে গেছে। সো আমরা যখন এক্সপান্ড করব, আমাদের মাথায় রাখা লাগবে যে আমি যখন এক্সপান্ড করছি তখন আমি ওইটার ব্যাপারে যথেষ্ট এক্সপার্টাইজ কিনা। বাংলাদেশে এমন বহু ব্র্যান্ড আছে তারা অন্যান্য সেগমেন্টে, যেমন কেয়া কসমেটিক্স, আপনারা সবাই নাম জানেন, কেয়া একটা ভালো ব্র্যান্ড ছিল। তারা গার্মেন্টস ও অন্যান্য ট্রেডে প্রচুর লোন নিয়ে অন্যান্য জায়গায় মার্কেট সেগমেন্টেশন বাড়াতে গিয়ে মূল ব্র্যান্ডটাকেই পরে কিন্তু হারায় ফেলছে। তারপরে আছে সিঙ্গেল সেগমেন্ট নাম্বার 3, যেটাকে আমরা বলছি নিশ মার্কেট। নিশ মার্কেট মানে কি, বাংলাদেশে প্রকাশনী অনেক আছে, বাংলাদেশে অনেকগুলো অনলাইন বুকশপ এখন ভালো করছে। আপনি কি চিন্তা করলেন যে আমি শুধুমাত্র আইন পেশাজীবী যারা শুধুমাত্র আইনের বই বিক্রি করার জন্য একটা লাইব্রেরি দিব, অথবা আইনের বই নিয়ে আমি একটা অনলাইন পেজ খুলবো। তার মানে আইনের বই কারো চিন্তা আসা মাত্র আমার কথা যাতে মনে পড়ে, এটাকে বলা হয় নিশ, মানে একদম সেগমেন্টেড করা। ধরেন আপনি একটা রেস্টুরেন্ট দিবেন, এখন রেস্টুরেন্ট দিলে নর্মালি কি থাকে, সব ধরনের খাবার, কন্টিনেন্টাল ফুড থাকে, তারপরে দেখা গেল যে ইন্ডিয়ান ফুড থাকে, চাইনিজ থাকে, থাই থাকে, এরকম। অ্যান্ড আপনি একটা স্পেসিফিক রেস্টুরেন্ট দিলেন, যেই রেস্টুরেন্টে শুধুমাত্র কাবাব বিক্রি হবে। দেখেন, দিস ইজ কল সেগমেন্ট, সিঙ্গেল সেগমেন্টেশন। ওইখানে শুধুমাত্র কাবাব পাওয়া যায় বিদায় যারা কাবাব লাভার, তাদের মাথায় কাবাবের চিন্তা আসা মাত্র ওই কাবাব রেস্টুরেন্টে চলে যাবে। দিস ইজ সেগমেন্টেশন। ওইখানে অনেক কিছু পাওয়া যায় না, বাট কাবাবে ফোকাস করে হয়েছে, কাবাবের কথা মাথায় আসলে আপনার কথা আসতে পারে। যেমন আপনি ফুড নিয়ে যদি কাজ করেন, হইতে পারে যে আপনি স্পেশাল খিচুড়ি বানান, খুবই স্পেশাল, এক্সট্রাঅর্ডিনারি, মানে ডিফারেন্ট কোনো নাম দিলেন, ডিফারেন্টভাবে খিচুড়িটাকে মেরিনেট করলেন, খিচুড়ি রান্নাটা ডিফারেন্ট হলো, ফ্লেভার এমনভাবে বানাইলেন যে এরকম খিচুড়ি নর্মালি খায় না। হয়তো খিচুড়ির উপরেই আপনি রেস্টুরেন্ট বা অনলাইন শপটা, ফুড শপটা চালু করলেন, যেখানে ডিফারেন্ট খিচুড়ি থাকবে। যেমন একটু আগে আমি সিঙ্গারার কথা বলছিলাম, কিভাবে আমি সিঙ্গারা বিক্রি করে বলছি যে কোটিপতি হওয়া সম্ভব। আমি যখন সিঙ্গারা বানাবো, সিঙ্গারা লাভার যারা, ডিফারেন্ট সিঙ্গারা ওইখানে থাকবে, কলিজা সিঙ্গারা, বাদামের সিঙ্গারা, আপনার ধরেন কি বলে কিমা সিঙ্গারা, বিফ সিঙ্গারা, চিকেন সিঙ্গারা, এইরকম ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট শেপ। তাহলে সিঙ্গারার কথা ভাবলেই প্রথমে কিন্তু আমার ওই জিনিসটার নাম নিশ মার্কেটের সুবিধাটা এটা। এবং নিশেল আমি সবসময় বলি যে বি দ্য বিগেস্ট ফিশ ইন দ্য স্মল পন্ড। আপনি একটা বড় সমুদ্রে নামলেন, সেইখানে এমন একটা মাছ হইলেন যে আপনাকে হাঙর এসে খেয়ে ফেলে, তিমি মাছ এসে আপনাকে গিলে ফেলে, তার চেয়ে আপনি একটা ছোট্ট জায়গা নিলেন যে আমি শুধু সিঙ্গারা বিক্রি করি, সিঙ্গারার জন্য আমি বিখ্যাত, এই জায়গায় আর কেউ আমার সাথে পারে না। দেখেন কত মানে স্মার্ট জিনিসটা, নিশ একদম। এই যে রোলেক্স একটা নিশ, যে রোলেক্সের ঘড়ি অর্ডার দিয়ে, হারমেসের একটা ব্যাগ অর্ডার দিয়ে মানুষ 3 মাস অপেক্ষা করে। ওই যে আমরা ইন্ডিভিজুয়াল সেগমেন্টে যদি চিন্তা করি যে অর্ডার দিয়ে কাস্টমাইজ,
সো রোলেক্স এলিয়েন কি করছে, এই যে দামি, এই যে এটা নিয়ে ট্রল করছে, ট্রল কারা করছে? যারা কিনতে পারবে না তারা ট্রল করছে, কিন্তু যারা কিনার তারা চিন্তা করছে যে আচ্ছা এলিয়েন রে বলতেছে আইফোন, এলিয়েন রে দামি বলতেছে, তার মানে আমি এলিয়েন পরা মানে আমাকে ভাল লাগবে, এলিয়েন মানেই আমি স্পেশাল, এলিয়েন মানে আমি একটু প্রিমিয়াম চলে গেলাম। দেখেন একটা স্পেশাল, আজকে প্রিমিয়াম সুইটস কোথায় চলে গেছে, 2000 টাকা কেজি। আপনি ওদের ওইখানে গেলে এমবিএন্সটা খেয়াল করেন, সব দোতলায়। মিষ্টির দোকান দেখবেন নর্মালি সব নিচতলায় থাকে, আর প্রিমিয়াম সুইট দেখবেন সব দোতলায় উঠে বসে আছে। ওদের ওইখানে যাবেন, স্মার্ট ছেলে পেলে আছে, বসার সাথে সাথে আপনাকে একটা দামি মিষ্টি খাওয়াই দিবে, 100 টাকার মিষ্টি খাওয়াই ফেললো ধরেন। তো এই যে সেগমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। নিশ, আপনি চিন্তা করেন যে কত ছোট জায়গায়, ছোট্ট একটা জায়গাতে আপনি বড় কিভাবে হইতে পারেন। ছোট্ট একটা জিনিস, যে আমি সিঙ্গারা দিয়ে বারবার জিনিসটা বোঝানোর চেষ্টা করছি কি, একদম ন্যারো একটা জায়গাতে আমি যদি বড় কিছু করতে পারি, ওইখান থেকে বিগ বিজনেস। কেন? ওইটা মাথায় আসা মানেই দেখবেন নিহারি বিক্রি করে কোটিপতি হয়ে যাচ্ছে। ওই যে সেগমেন্ট, ওইখানে আর কিছু বিক্রি করা লাগতেছে না। সো এরকম নির্দিষ্ট সেগমেন্টে, যে আমি বই মানে আমি শুধু ধর্মীয় বই বেচি, আমি বই মানে আমি শুধু বিজনেসের বই বিক্রি করি, এটার উপরেই একটা আলাদা। আমি ট্রেনিং করাই শুধু বিজনেসের উপরেই ট্রেনিং করাই, এই যে একটা একাডেমি। তো এরকম নির্দিষ্ট, তখন কি হয় মানুষের মাথায়, দেখেন বিজনেস অ্যান্ড মার্কেটিং ইজ অল অ্যাবাউট মাইন্ড গেম, ইটস অল অ্যাবাউট পজিশনিং দ্য হিউম্যান মাইন্ড। যে এই পজিশন পেতে গেলে আপনাকে স্ক্যাটার্ড, মানে মানুষ তো নানান রকমের ইনফরমেশন পায় পার ডে। এখন এক সময় বলা হইতো 3000, এরপর 6000, এখন বলা হইতেছে 10,000 ধরনের মার্কেটিং মেসেজ কমিউনিকেশন একটা মানুষের সাথে হয়। তো একটা মানুষ তার ব্রেইনে কত কিছু মনে রাখবে আপনি বলেন তো? ছোটবেলায় আমরা মনে রাখতে পারতাম, কেন অনুষ্ঠান কোন দিন কোনটা হবে আপনি জানেন, একদম এভরি ডের আমরা অনুষ্ঠান সূচি বলে দিতে পারতাম, যে ওই কি বলে বুধবার দিন রাত 8:30টায় মানি ম্যাকড্রাইভার বা 9:30টায় মানি এটা, শুক্রবার দিন সকাল 10টা মানি মোগলি, বিকাল 3টা মানি শুক্রবার দিন সিনেমা হবে। দেখেন তো কেন? কারণ অনলি বিটিভি ছিল। শুক্রবার দিন 8:30 মানি আমাদের আলিফ লায়লা শুরু হবে, অমুক তারিখে সিন্দাবাদ হবে, অমুক তারিখে মুভি অফ দ্য, শনিবার দিন সকালবেলা মুভি অফ দ্য উইক হবে। এই যে বলে দিতে পারতাম, কেন? বিকজ অফ আমাদের ক্রিস্টাল ক্লিয়ার জানা ছিল যে একটাই টেলিভিশন, একটাই সূচি। আর এখন হাজারো চ্যানেল, আমরা চাপতেছি কিন্তু দেখার মতো কিছু পাই না। কি দেখবো? কারণ আমরা স্ক্যাটার্ড হয়ে যাই, ডিস্ট্রাক্টেড হয়ে যাই। আপনি চিন্তা করে দেখেন মার্কেটিং এখন কেন, সেগমেন্টটা নিয়ে আমি এত কথা বলছি। মার্কেটিং এখন এমন জায়গায় চলে গেছে, আপনি অবাক হবেন শুনলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিশ্বযুদ্ধে পার মিনিটে খরচ হয়েছে $9,000। আমেরিকা ভিয়েতনামে যুদ্ধ করছে, এবং এটা জানেন যে একটা বিগ বাজেটের যুদ্ধ ছিল, অনেক বাজেট আমেরিকা খরচ করছে। এইখানে পার মিনিটে খরচ হয়েছে $11,000 ভিয়েতনাম যুদ্ধে, আর বিশ্বযুদ্ধে $9,000। বাট খুব মনোযোগ দিয়ে শোনেন, এখনকার পৃথিবীতে আমেরিকাতে একটা টেলিভিশন শো ধরেন, বিগ লেভেলের যখন কোনো স্পোর্টস হয়, বিগেস্ট কোনো ইভেন্ট হয়, তখন 1 মিনিটে বিজ্ঞাপন বাজেট করা হয় 1.5 মিলিয়ন, মানে $1.5 মিলিয়ন। কোথায় $9,000 একটা বিশ্বযুদ্ধে খরচ হয়েছে? এত বড় যুদ্ধ, সারা পৃথিবী তোলপাড়, ভিয়েতনাম যুদ্ধ, আর এইখানে এখন $1.5 মিলিয়ন খরচ করা হয় মার্কেটিং করার জন্য। আপনি বুঝতেছেন যে আমাদের অ্যাটেনশন নেওয়ার জন্য, আমাদেরকে গ্র্যাব করার জন্য কত রকমের মার্কেটিং করা হইতেছে সব ব্র্যান্ডগুলো। তো সেইখানে আপনি একটা নির্দিষ্ট জায়গা ধরে যদি কাজ না করেন, সব কিছু করতে চান, বিগ ব্র্যান্ডগুলো কি হবে, আমাদের শুধু পয়সা টাকা ইনভেস্ট করব, এটা খেয়ে ফেলবে, দ্যাটস ইট। 4 নাম্বার যেটা ইন্ডিভিজুয়াল সেগমেন্ট, ওই যে হার্লে ডেভিডসন দেখেন স্পেশাল ক্যাটাগরির প্রোডাক্ট বানাইছে, এটা শুধু স্পেশাল ইন্ডিভিজুয়াল ডিজাইনার ড্রেস। যেমন আমার একটা ফ্রেন্ড কয়েক বছর আগে বিয়ে করলো, সে ইন্ডিয়া থেকে, উনি শুধুমাত্র অর্ডার দিবেন বিয়ের জিনিসপত্র, এই মুহূর্তে নামটা মনে আসতেছে না, উনি কি করে ওই জাস্ট বছরে 5টা-10টা ডিজাইনের ড্রেস বানায়, অনেক টাকা চার্জ করে। তো সে সারাদিন ভরে ডিজাইনও করে না, বিশাল শোরুম বানায় নাই, কিন্তু দেখা গেল একটা ড্রেস ডিজাইন করে 1 কোটি টাকা দিয়ে। দ্যাট ইজ স্পেশাল। কারণ কি, ওই ড্রেসটা আপনি অন্য কারো কাছে পাবেন না। এবং বাংলাদেশেও ওরকম বহু আছে ডিজাইনার ড্রেস, তারা শুধুমাত্র সেলিব্রিটিদের ডিজাইন ড্রেস করে। দেখা গেছে যে শুধুমাত্র একটা নায়িকার ড্রেস ডিজাইন করে, এবং ওনার যত ডিজাইন লাগে ওই একজন ডিজাইনের কাছ থেকে যাচ্ছে। সো স্পেসিফিক, এই যে হারমেসের ব্যাগগুলো, আপনি কোন ধরনের ব্যাগ দরকার, ওদেরকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে আসবেন, ও 3 মাস পর আপনাকে ব্যাগ দিবে, একটা ব্যাগের দাম 40,000 টাকা। সেটা কি স্পেসিফিক, একদম ইন্ডিভিজুয়াল নিডকে ধরে। এটা প্রিমিয়ামও আছে, আপনি চাইলে
নর্মালও করতে পারেন যে ঠিক আছে আমার এখানে কাস্টমাইজ ড্রেস বানানো হয়, আমার এখানে কাস্টমাইজ আপনি অর্ডার করলে আপনার অর্ডার ডেলিভার করা হয়। সো সেগমেন্টাইজ করা। সো এই 4টা সেগমেন্টে আপনি খেয়াল করে দেখেন যে আপনার জন্য ইজিয়ার কোনটা, আপনি কোনটাতে ফোকাস করবেন, কিভাবে আগালে আপনার ফিউচারটা ব্রাইট হয়, সেইভাবে করে আপনি সেগমেন্টেশন টার্গেট করেন। এবার আসেন, এবার খুবই একটা ইম্পর্টেন্ট মেসেজ শেয়ার করব, যেটা আমাদের ফানেলের ক্লাসের একটা পার্ট, বাট যেহেতু আমরা কাস্টমার নিয়ে আজকে কথা বলছি, সো কাস্টমারের ডিপ ডাউনের জন্য একটু জানা দরকার। টিজি টেম্পারেচার, আমাদের জ্বর হইলে আমরা টেম্পারেচার মাপি, বাট টিজি মানে আমাদের টার্গেট অডিয়েন্স বা আমাদের কাস্টমারেরও একটা টেম্পারেচার আছে। এই টেম্পারেচার কি হট, ওয়ার্ম অ্যান্ড কোল্ড। হট বলতে আমি এটা বোঝাচ্ছি না যে কাস্টমার আমাদের উপর এংরি হয়ে আছে, ফায়ার গরম। ওয়ার্ম মানে এরকম ঠান্ডা মানে সে আমাদের যে কোনো কথা শুনবে, জিনিসটা এমন না। এটা টিজি টেম্পারেচার মানে হচ্ছে যেই মানুষটা আপনাকে চিনে না। ধরেন আপনারা আমার ক্লাসে এখন আছেন, আপনারা সবাই হট, কেন? আমার সম্বন্ধে জানেন, বোঝেন, আমার ক্লাস, আমার টেস্ট সব কিছু বুঝে গেছেন। কিন্তু প্রথম দিন আপনি এমন ছিলেন না, প্রথম দিন আপনি ছিলেন কোল্ড। যেদিন প্রথম আপনি খেয়াল করে দেখেন আপনার কাছে কোনো একটা ভিডিও গেছে, অথবা আমার বইয়ের একটা অ্যাড গেছে, অথবা আপনি আমার বইটা পড়েছেন, তখন কিন্তু আপনি অনেক লজিক্যালি চিন্তা করছেন, স্কেপটিক্যাল ছিলেন যে না দেখি লোকটা কেমন, আচ্ছা কি বলতে চাচ্ছে, বিজ্ঞাপন তো দিল, কিনবো কিনা, বই তো এরকম অনেকেই বেচে, বই পড়ে ব্যবসা হয় কিনা। তখন আপনি কোল্ড অডিয়েন্স, আমার সাথে আপনার কোনো রিলেশন নাই, কোনো ট্রাস্ট নাই, আমাকে চিনেন না, জানেন না, দিস ইজ কোল্ড। কোল্ড মানে কি? ধরেন একজন কামারের কথা যদি আপনি চিন্তা করে দেখেন, কামার কি করে? লোহা যদি ঠান্ডা থাকে, কামার যদি সারাদিন ওইখানে আঘাত করে, লোহা কিন্তু কোনো শেপে আসবে না। তাহলে কামারের কাজ কি থাকে? লোহাকে আগে গরম করে, গরম হওয়ার পরে লোহাকে যেইভাবে শেপ দিতে চায় ওইভাবে আঘাত করে, লোহা কিন্তু ওই শেপে চলে আসে। সেইম অ্যাজ আপনাকে যেই মানুষ চিনে না তার কাছে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, তাহলে ও তো অ্যাকসেপ্ট করতে চাবে না, কারণ এত প্রতারণা হয় চারদিকে, এত অবিশ্বাস চারদিকে, এতভাবে মানুষ ঠকছে। এটা কিন্তু মানুষ বা কাস্টমারও আসলে দায়ী না, তারা এতভাবে ঠকছে বিধায় কোনো একটা জায়গায় এখন কিছু কিনতে গেলে ভয় পায়। দিস ইজ কল কোল্ড টেম্পারেচার। যেই মানুষগুলো আপনার সম্বন্ধে কিছুই জানে না, আনঅ্যাওয়্যার আপনার সম্বন্ধে, দিস ইজ কোল্ড। বাট এই আনঅ্যাওয়্যার মানুষটা আপনার সম্বন্ধে একটু জানলো, আপনার একটা প্রোডাক্ট অর্ডার করে দেখলো, আচ্ছা দেখি তো, ওনার একটা বই অর্ডার করে কি পড়ে দেখি। বইটা অর্ডার করে যখন আপনি পড়লেন, দেখলেন যে না, বইটা 500 টাকা দিয়ে কিনছি ঠিক আছে, বাট পড়ে ভালো লাগছে, লোকটা ভালো নলেজ শেয়ার করার চেষ্টা করছে অ্যাটলিস্ট ভালো কিছু দেওয়ার। আপনি কিন্তু তখন একটু ওয়ার্ম, একটু পজিটিভ, একটু ট্রাস্ট চলে আসছে আপনার মধ্যে। এখন এর পরে যখন আপনার কাছে আবার কোনো কমিউনিকেশন যাচ্ছে, বিজ্ঞাপন দেখছেন, কোনো ব্লগ পড়ছেন, আমার ওয়েবসাইটে আসতেছেন, এসে এবার আপনি কি করলেন, আমাদের একটা ছোট্ট কোর্সে হয়তো বিএফসি, যে না বইটা পড়ে ভালো লাগছে, ওনার সাথে সরাসরি একটু কথা বলি, একটা কোর্স ওনার করে দেখি কেমন লাগে। এই যে ওয়ার্ম থেকে যখন আপনি কোর্সটা করলেন, এবার কোর্সের পরে যখন আপনি সেম ফিল যে না বই পড়ে যতটুকু ভালো লাগছে, কোর্স করার পর দেখলাম তো আরো সুপার, আসলে তো আমার আরো জানতে হবে, এবার আপনি কিন্তু হট। এবার কিন্তু আপনি জানার নেশার তৈরি হয়ে গেছে আপনার মধ্যে। এখন চিন্তা যে না আমার স্কিল ছাড়া ব্যবসা হবে না, আমি এতদিন যাই করছি, এই যে এখন আপনি দেখেন হট। আপনি যখন হট, তখন যখন আপনাকে আমি বিবিএম অফার দিচ্ছি, আপনি কিন্তু রিসিভ করে ফেলতেছেন। তখন যখন আপনাকে আমি ব্রেভের মতো অফার দিচ্ছি, আপনি কিন্তু রিসিভ করে ফেলতেছেন। এবার একটু খেয়াল করে দেখেন তো, প্রথম দিন আপনি যেদিন কোল্ড, লোহা ঠান্ডা, আমি কামার লোহাকে বাড়ি দিতে শেপে আনতে যাচ্ছি আঘাত করে আসতো, আমি তখন আপনাকে অফার করছি এই যে প্রিমিয়াম বাংলাদেশের সেরা কোর্স, বেস্ট অফ দ্য বেস্ট কোর্স চলে আসলো ব্রেভ, আপনার ব্যবসাকে এতগুণ বাড়ান, হ্যান ত্যান নানান কথা বলে আপনাকে বিজ্ঞাপন দিলে আপনি তখন আমাকে উল্টা গালি দিতেন যে বলে কি ভাই, একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় 3 লাখ টাকা খরচ করে, আপনি 3 লাখ টাকা ডাকাত বলতেন আমারে। তো এখন আপনি যখন আমার সম্বন্ধে জানেন, আমার সাথে একটা ট্রাস্ট গ্রো হয়েছে, আপনি বুঝতেছেন যে না উনি যেহেতু একটা 500 টাকার বইতে এত ভ্যালু দিছে, 199 টাকার কোর্সে এই ভ্যালু দিছে, 25,000 টাকার কোর্সে আমাদের 10টাতে এই ভ্যালু দিছে, তার মানে ওই 3 লাখ টাকার কোর্সও যথেষ্ট ভ্যালুয়েবল, না হলে এই ভ্যালুটা উনি দিত না। দ্যাটস দ্য প্রসেস। সো এই টেম্পারেচারটা বোঝাটা ইম্পর্টেন্ট, এবং আমাদের আপনাদের আরও ক্লাসগুলোতে আমরা এগুলো নিয়ে একটু ফানেল টানেল নিয়ে যখন কথা বলবো এটা আরও ক্লিয়ার হয়ে যাবো। সো আমরা এই 3 ধরনের অডিয়েন্সটা আমরা মাথায় রাখবো। তার মানে আমার কাজ হবে কি, কোল্ড অডিয়েন্সকে ওয়ার্ম করা, ওয়ার্ম অডিয়েন্সকে হট করা, এবং হট অডিয়েন্সের কাছে আমি আমার সেরা প্রোডাক্টটা, দামি প্রোডাক্টটা বিক্রি করবো। দ্যাট ইজ দ্য প্রসেস। সো এবার আসেন আমরা মার্কেটিং চ্যানেল, দ্যাট মিনস মিডিয়ামের কথা বলি।
আমরা মার্কেট কথা বলেছি, আমরা মার্কেটিং সেগমেন্টেশন নিয়ে কথা বলেছি, দেন আমরা এখন কথা বলছি আমাদের মিডিয়াম বা মার্কেটিং চ্যানেলস নিয়ে। মার্কেটিং চ্যানেলে আপনারা 3 ধরনের চ্যানেল পাবেন, একটা হলো আর্ন মিডিয়া, একটা হচ্ছে পেইড মিডিয়া, একটা হচ্ছে ওন মিডিয়া। সো এই 3 ধরনের চ্যানেলের মধ্যে আর্ন, পেইড অ্যান্ড ওনড বেটার কোনটা? আমি বলবো সবগুলোই বেটার। আর্ন মিডিয়া হচ্ছে আপনি যখন আপনার কন্টেন্টের মাধ্যমে পাবলিকের কাছে রিচ করেন, সে ফর আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট বানালেন, ভিডিও বানালেন, এই ভিডিওর মাধ্যমে মানুষের কাছে রিচ হইলো, আপনার একটা ক্রেডিবিলিটি তৈরি হইলো, দ্যাট ইজ কল আর্ন মিডিয়া। পেইড মিডিয়া কোনটা? আপনি কোনো কন্টেন্টের ধার ধারলেন না, আপনি শুধু অ্যাড দিলেন। যেমন এখনো পর্যন্ত আমি পেইড মিডিয়াতেই কাজ করি, আমি আর্ন মিডিয়া, আমি খুব বেশি কন্টেন্ট এখনো কিন্তু বানাই নাই, যে কন্টেন্টগুলো দেখে আপনারা, আমরা এই যে বিবিএম কোর্স শেষ হলে আমি ডিসেম্বর থেকে আর্ন মিডিয়া নিয়ে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট বানানো শুরু করব। সো আপনি যখন কন্টেন্ট বানাচ্ছেন, অর্গানিক অডিয়েন্স আপনার কাছে আসতেছে, দ্যাট মিনস আর্ন করছেন, আপনি অডিয়েন্সকে আর্ন করছেন। পেইড মানি হলো আপনি যেমন ধরেন আমাদের মানি মাস্টারের একটা দেখবেন যে সুন্দর করে ভিডিও বানাইছি, এটাতে আমি টাকা খরচ করে আমি সেলস জেনারেট করতেছি, দিস ইজ পেইড মিডিয়া, আমি টাকা খরচ করে পাবলিকের কাছে রিচ করছি। আরেকটা হলো ওনড মিডিয়া। ওন মিডিয়া কি? আমার ওয়েবসাইট, আমি কাস্টমারকে ফাইনালি এনে আমার ওয়েবসাইটে আনতেছি, ওয়েবসাইটে আমি ব্লগ লিখতেছি, এই ব্লগের মাধ্যমে আমার গুগলে এসইওর কাজ করতেছি। যখন আপনি রেলিভেন্ট টপিকে বিজনেস, মার্কেটিং এগুলো নিয়ে যখন সার্চ করবেন, তখন আপনি আমাকে খুঁজে পাবেন। দিস ইজ ওনড মিডিয়া, এটা আমার নিজস্ব মিডিয়া, এটা কেউ ফেসবুকের মতো বলতে পারবে না তোমার পেজ ব্লগ, তোমার গ্রুপ আমি বাতিল করে দিলাম, এটা আমার নিজস্ব, এই ওয়েবসাইট আমার, এটা অন্য কারো না। সো দ্যাটস দ্য প্রসেস। সো আমাদেরকে এই 3টা মিডিয়া ধরে আপনারা যখন ওয়েবসাইট করবেন, এটাকে এসইও করবেন, গুগলে সার্চ দিলে যাতে আপনাকে পাওয়া যায়। পেইড, অবশ্যই পেইড মিডিয়া লাগবে। এখনকার পৃথিবীতে যারা আপনাকে বলে, যে সকল মার্কেটিং বিশেষজ্ঞ বলে যে শুধুমাত্র অর্গানিক রিচ কন্টেন্ট বানায় যাওয়া, সম্পূর্ণ ভুল কথা ভাই। পৃথিবীর সেরা সেরা মার্কেটিং এক্সপার্টরা তারা সবাই পেইড মিডিয়া, টিভি না সরি, সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দেয়, বিখ্যাত যার নামই বলেন আপনারা, মার্কেটিং এক্সপার্টরাও পেইড মিডিয়ার এখন ইউজ, কারণ এখন অর্গানিক রিচের যুগ চলে গেছে। অর্গানিকে আপনাকে একটা লম্বা সময় ইনভেস্ট করতে হবে, কন্টেন্টের পর কন্টেন্ট বানাবেন বানাবেন বানাবেন, 1 বছর 2 বছর 3 বছর পর একটা হয়তো অডিয়েন্স তৈরি হবে। এখন আপনি কি 3 বছর বসে থাকবেন? কতদিনে আর্ন হবে তারপরে আমি অ্যাকশনে যাব? আমি যদি বসে থাকতাম, কোচ কাঞ্চনা আজকে এতটুকু আসতে পারতো না। সো আমাদেরকে এই 3টা মিডিয়াকে কম্বাইনলি ইউজ করতে হবে। আমি পেইড মিডিয়া দিয়ে রিচ করব, পাশাপাশি আমি কন্টেন্ট বানাবো। দেখেন আমি পেইড মিডিয়া দিয়ে আপনাদের কাছে রিচ করে গেছি, এখন যদি আমি কন্টেন্ট বানাই, আপনারাই আমার কন্টেন্ট শেয়ার করবেন, আপনারা আমার কন্টেন্টে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাতে করে আমার আর্ন মিডিয়াটা অনেক দ্রুত রেইজ করবে। সো এইভাবে আমরা ব্যালেন্স করে পুরো জিনিসটাকে কাজে লাগাবো। এবার আসেন সেই মজার সেগমেন্ট, 12 গেরিলা বিজনেস সিক্রেট। ওরা 12 জন, আপনারা জানেন যে খুব বিখ্যাত একটা মুভি আছে আমাদের দেশে যেটাকে বলা হয় ওরা 11 জন, আমি এখানে দিয়েছি ওরা 12 জন। যেই 12 জনকে দিয়ে আমরা আমাদের বিজনেসকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। সো কে কে সেই 12 জন? নাম্বার 1, গেরিলা বিজনেস সিক্রেট ওয়াট? সাকসেস কাম ডাউন টু এক্সিকিউশন। সাকসেস কামস ডাউন টু এক্সিকিউশন। দেখেন, নলেজ উইদাউট অ্যাকশন ইজ নট নোয়িং। যে জানে না আর যে জেনেও করে না, দুইজন কিন্তু সমান। যে পড়তে জেনেও পড়ে না আর যে পড়তেই জানে না, দুইজন কিন্তু সমান। সো আমরা অনেক কিছু জানবো, এই যে আমাদের 10টা ক্লাসে অনেক কিছু শিখছি, জানছি, বোঝার চেষ্টা করছি, বাট এগুলো যদি আমরা এক্সিকিউশন না করি, যা যা শিখছি, যে আপনাদের কাস্টমার প্রোফাইলিংয়ের আমরা আলোচনা করলাম, অনেক কিছু আমরা থ্রু আউট দ্য কোর্স আলোচনা করব, আপনাকে কিন্তু অবশ্যই এগুলোকে একটা এক্সিকিউশনে চলে যেতে হবে। আদরে শুধু জেনে থেকে আমাদের লাইফে কোনো পরিবর্তন আসবে না। দেখেন, 3 মোস্ট ডেঞ্জারাস ওয়ার্ড আমি এজন্য বলি, আই নো দ্যাট, ইংলিশ ডিকশনারি 3টা ওয়ার্ড হচ্ছে মোস্ট ডেঞ্জারাস। আই নো, আমি জানি, ও আচ্ছা আচ্ছা বুঝছি, প্রোফাইল বানাইতে হবে, বুঝছি, জানি আমি এটা, কিন্তু এই জানা আপনার জন্য কোনো কাজে আসতেছে না। এরকম অনেক কিছু আমরা জানি, কারণ নলেজ এখন আর পৃথিবীতে সাকসেস অ্যান্ড ফেইলিওরের গ্যাপ না, এক্সিকিউশনটাই হচ্ছে দুইটার মধ্যে গ্যাপ। তাহলে এখন থেকে এই ওয়ার্ডটাকে আমরা অল্টার করে, চেঞ্জ করে একটা ডিফারেন্ট জিনিস ইউজ করব, রিপ্লেস ইট। কি বলবো? আই ডু দ্যাট। আমি জানি এটা কোনো ম্যাটারই না, এটা কোনো ব্যাপার না, আমি এটা জেনে এটা করেছি, আমি বিজনেস নিয়ে অনেক কিছু জানি, বুঝি, লাভ কি আমি যদি বিজনেস এটা প্রয়োগ না করি? আমি বিজনেসের ভালো কোর্স করাইতে পারি, ভাই কোচ কাঞ্চন কি কোর্স করায়, আমি দাঁড়াইলে ফাটায় ফেলবো, ভাই তুমি দাঁড়াও,
এরকম অনেকে বলবে, দেখবেন যে আপনার সাকসেস দেখে আপনার সফলতা বা এগুলা অনেকে লেকচার দিয়ে মানে আর ও কি কথা বল, কথা ঠিক আছে, আমি এটা করে ফেলতে পারতাম। তার মানে ও কোনটাতে আছে, আই নো দ্যাট এ। পৃথিবীতে সফল হতে গেলে আপনাকে নো দ্যাট না, আপনাকে অলওয়েজ আপনি একই জিনিস অনেকবার জানতে পারেন, নো ইস্যুস, আপনি করছেন কয়বার এটা ইম্পর্টেন্ট। আই ডু দ্যাট, আমি একটা বই পড়লাম ভাল লাগছে ভাই, সেই লেখছেন, কোনো লাভ নাই। এজন্য ওই যে গত ক্লাসের শেষে আপনাদেরকে সুন্দর করে বলছিলাম যে আমরা প্রত্যেকটা ট্রেনিং শেষে একটা কাজ করব, ডিসিশন নিব, যে আজকের ট্রেনিং থেকে আমি দুইটা জিনিস নিলাম, দুইটা ডিসিশন নিলাম। ডিসিশন লেখাটা ইম্পর্টেন্ট, কতগুলা নোটস করছেন ইম্পর্টেন্ট না, কয়টা ডিসিশন মেক করছেন এটা ইম্পর্টেন্ট। যে আজকের পর থেকে আমি যা জানবো ওইটাকে জানাটাকে মানায় রূপান্তর করবো। সো রিপ্লেস ইট টু আই নো দ্যাট, কারণ সাকসেস কামস ডাউন টু এক্সিকিউশন। গেরিলা বিজনেস সিক্রেট 2, marketing is as a business priority. Marketing is ultimate tool to rule the world. Marketing equals money. Yes marketing, yes money. No marketing equals no money. সো আমাদেরকে মার্কেটিংকে বিজনেসের টপ প্রায়োরিটিতে নিয়ে আসতে হবে। আমি অ্যাজ এ উদ্যোক্তা আপনাদের ওই যে 60-60-60-60 রুলটা আমি বিজনেস ফান্ডামেন্টাল কোর্সে শেয়ার করেছিলাম, যে আপনার 60% লার্নিং, আপনার 60% মানি, আপনার 60% এনার্জি, আপনার 60% টাইমিং আপনি মার্কেটিংয়ে খরচ করেন। আপনি যদি 10টা বই পড়েন, 6টা বই পড়েন অন্তত মার্কেটিং নিয়ে। আপনি যদি 10 ঘন্টা সময় দেন, 6 ঘন্টা সময় দেন আপনার মার্কেটিং টিমের সাথে। মার্কেটিং ইকুয়ালস যেহেতু মানি, টাকা যদি প্রপারলি আপনার সিস্টেমে আসা শুরু হয়, আপনার অন্যান্য ডিপার্টমেন্ট আরও সুন্দর করে আপনি গুছায় ফেলতে পারবেন। সো মার্কেটিং অ্যাজ এ বিজনেস প্রায়োরিটি, এটা একটা গেরিলা বিজনেস সিক্রেট। এটা অনেকেই জানেন। আমরা প্রোডাকশনে অনেক সময় দিই, অনেক টাকা ইনভেস্ট করি, মেশিনারিজ এই সেই, হ্যাঁ অবশ্যই এগুলো করবেন, বাট এটাকে প্রায়োরিটি ঠিক রেখে। মার্কেটিং ঠিক না থাকলে আপনার প্রোডাক্ট বিক্রি না হলে সব জিরো। অপারেশন বলেন, প্রোডাকশন বলেন, অফিস সেট আপ বলেন, সব আস্তে আস্তে ভেঙে ভেঙে ঝরে পড়তে থাকবে। সো মার্কেটিং অ্যাজ আ বিজনেস প্রায়োরিটি হিসেবে আমরা চিন্তা করব। গেরিলা বিজনেস সিক্রেট 3, 80-20 প্রিন্সিপালস। আমরা আমাদের জীবনে, আমাদের লাইফে, আমাদের এভরিডে লাইফে যা কাজ করি, ইভেন আমাদের কোম্পানিতে, ইভেন আমাদের মার্কেটিংয়ে, এই প্যারেটোর সেই প্রিন্সিপালটা খুব কাজে লাগে। আপনি দেখবেন যে আপনার লাইফের 20% এফোর্টে 80% রেজাল্ট প্রডিউস হয়। সো ওই 20% কোনটা? ফাইন্ড ইউর ইফেক্টিভ 20%। আপনি দেখবেন যে আপনার সারাদিনে যদি আপনি 10 ঘন্টা কাজ করেন, এই 10 ঘন্টার মধ্যে দেখবেন যে 2 ঘন্টা সময় খুব প্রোডাক্টিভ। সেটা হইতে পারে এক একজনের একে, কারো সকালবেলা খুব প্রোডাক্টিভ যায়, তাহলে তার উচিত হবে কি সকালবেলায় সবচেয়ে কঠিন কাজগুলো করে ফেলা। আবার কারো হয়তো বিকেলের টাইমটা, তাহলে বিকেলের টাইমটাতে কঠিন কাজগুলোকে ফেলে রাখা। সো আপনার খুঁজে বের করেন যে আপনার কোম্পানির, আপনার বিজনেসের, আপনার লাইফের কোন 20% কাজ 80% রেজাল্ট দেয়। আপনার কর্মীদের ক্ষেত্রে আপনি দেখবেন আপনার 100 জন যদি কর্মী থাকে, 20 জন কর্মী সুপার, মানে 80% কাজ 20 জন কর্মী দিয়ে হয়। ওই 20 জন কর্মীকে এক্সট্রা কেয়ার করেন। আপনি দেখবেন এটা আমাদের লাইফের সব জায়গায়। আপনি দেখবেন যে আপনার লাইফে, আপনার যদি আলমিরাতে আপনি খোঁজেন আপনার ড্রেস, আপনি দেখবেন যে আপনার 20% ড্রেসে আপনি 80% টাইম পড়েন, বাকি জিনিস দেখা গেল কম টাইম পড়েন, আমাদের লাইফের প্রত্যেকটা জায়গায়। সো আমার এইটা সিক্রেট হিসেবে এখানে আনার উদ্দেশ্য হচ্ছে আপনার বিজনেসেও দেখবেন 20% কাস্টমার থেকে আপনি 80% রেজাল্ট পাচ্ছেন, 20% কর্মকাণ্ড থেকে 80% রেজাল্ট পাচ্ছেন, 20% কর্মী 80% কাজ বাস্তবায়ন করছে। সো ওই ইফেক্টিভ 20%-এ যদি বেশি সময় দেন, ওই ইফেক্টিভ 20% প্রোডাক্টকে যদি বেশি অ্যালাইন করেন, দেখবেন যে আপনার 100টা প্রোডাক্টের মধ্যে 20টা প্রোডাক্ট বেশি সেল হয়। তাহলে আপনার 100টা প্রোডাক্টে বেশি ফোকাস না দিয়ে এখন 20টা প্রোডাক্টে যদি ফোকাস নিয়ে আসতে পারেন, সেই ইউনিলিভার বা অ্যাপেলের এক্সাম্পল আমরা দিয়েছি, তাহলে কি হচ্ছে? আপনি বেশি রেজাল্ট পাচ্ছেন অল্প এফর্ট দিয়ে। সো এই ছিল এই প্রিন্সিপালের মূল কথা। দেন আমরা যদি গেরিলা বিজনেস সিক্রেট 4-এ যাই, সেল দ্য প্রবলেম নট দ্য প্রোডাক্ট। আমরা প্রোডাক্টের ফিচার বলা আজকে থেকে বন্ধ বলতে মাঝে মাঝে বলবেন, বাট আমাদের কমিউনিকেশনে, আমাদের মার্কেটিংয়ে, আমাদের অ্যাডভার্টাইজিংয়ে আমরা ফোকাস করব প্রবলেম। প্রবলেম ইজ দ্য আলটিমেট মার্কেটিং কি। কেন? দেখেন, আপনি যখন প্রবলেমটাকে বোঝাইতে পারবেন, কাস্টমার আপনার কাছ থেকে কখন কিনবে? যখন সে ফিল করবে আপনি তার প্রবলেমটা ভালোভাবে বুঝতে পারছেন। তো এই জন্য আপনার কমিউনিকেশনে, এই জন্য দেখবেন যে আমার কমিউনিকেশনে, কোচ কাঞ্চনের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি প্রবলেম নিয়ে আসি। যেমন আমার বইয়ের মার্কেটিং এত হিট হয়েছে কেমনে, কীভাবে এত
এত বই বিক্রি হলো বাংলাদেশে, বিজনেসের বইটা তো উপন্যাস না, এত হাজার হাজার বই এখনো এভরিডে বেস্ট সেলার কিভাবে সম্ভব? বিকজ আমি প্রবলেমকে মার্কেটিং করেছি, নট দ্য প্রোডাক্ট। আমার বই আমি মার্কেটিং করিনি, আমি বইকে বাদ দিয়ে মার্কেটিং করেছি এই বইয়ের যারা কাস্টমার, যারা ক্রেতা, তাদের প্রবলেমকে। আমি বলছি যে আপনার আইডিয়া আছে, পুঁজি নাই, পুঁজি আছে, ভালো টিম নাই, টিম আছে, সেলস নাই, সেলস হচ্ছে, ব্র্যান্ডিং হচ্ছে না। তার মানে এই সবগুলো কথা কি প্রবলেম, কারো না কারো এই প্রবলেম আছে। অনেকের মাথায় আইডিয়া, হ্যাঁ হ্যাঁ আমার তো আইডিয়া আছে, আমার তো পুঁজি নাই, এই দেখেন ওর কিন্তু প্রবলেমটা জেগে উঠলো। তার মানে এই প্রবলেমটা নিয়ে কথা বলছে এই লোকটা, মনে হয় জিনিসটা সলিউশন দিতে পারবে। দেখেন রিলেট হয়ে যাচ্ছে। আমি যখন বলছি সেলস হচ্ছে, ব্র্যান্ডিং, অনেকেই বাংলাদেশে সেল করতে পারে, ব্র্যান্ড বানাইতে পারে না, তাদের এই প্রবলেমটা আছে। আবার অনেকে মার্কেটিং করতে পারে, টিম আছে, টিমকে বিল্ডিং করতে পারছে না। তার মানে আমি দেখেন কোথায় হিট করলাম, প্রবলেমে। তাহলে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, ওই প্রোডাক্ট রিলেটেড কাস্টমারের পেইনটা কি, যেটাকে আমি ওই যে মজা করে বলি যে কাটা ঘায়ে নুনের ছিটা, তার প্রবলেমটাকে আপনার কমিউনিকেশন দিয়ে আরো জাগিয়ে তুলবেন। এবং এই মার্কেটিং কি শুধু আমি না, সারা ওয়ার্ল্ডে আপনি এই আজকের এই সিক্রেটটা জানার পরে তাকিয়ে দেখেন, ডক্টরের কাছে গেছেন কি করে, যারা মার্কেটিং করে তারা আরে শেষ, আপনি তো এই এমন মোমেন্টে আসছেন, এ তো রুগী বাঁচবে না। এই রুগী বাঁচবে না শুনলে আপনি চিন্তা করে দেখেন তো, ডাক্তার তখন যত টাকা বলুক, যা বলুক, তার মানে প্রবলেমটা যখন আপনার বাড়ায় দিচ্ছে, তখন আপনি যা বলতেছে, এই যে সিজারগুলো কিভাবে হয়, নর্মালি যাবেন লাস্ট ডেতে নর্মাল, এই সারা বছর ডক্টর বলে হ্যাঁ আমরা নর্মাল ট্রাই করবো, নর্মাল ট্রাই করবো, নর্মাল, অন ডেটে সে বলবে যে ঠিক আছে নর্মাল ট্রাই করতে পারেন, কিন্তু তার কিন্তু এই সমস্যা হয়েছে, এই যে পানি কমে গেছে, আটকে গেছে, অমুক সেমুক, না কিছু একটা লজিক্যাল রিজন দিবে। তারপরে আপনি যদি রিস্ক নেন তাহলে অপেক্ষা করতে পারি, আর আমার কাছে কেমন জানি লাগতেছে অপেক্ষা না। এখন ওই মোমেন্টে আপনার বেবি হবে, আপনার ওয়াইফ, এরকম একটা সিচুয়েশন, আপনি না স্যার সিজারে দিয়ে দেন, যাবেন, রুগী যদি অপারেশনে রাজি না হয়, 100টা প্রবলেম। দিস ইজ দ্য প্রসেস অফ মার্কেটিং। এবং এই প্রসেসেই কিন্তু এটাকে করা, সেল দ্য প্রবলেম। অর্থাৎ আপনি যদি প্রবলেমটাকে তাকে ক্লিয়ার করতে পারেন, সে প্রবলেমের সলিউশনের জন্য আপনার ওষুধটা খাবে, আপনার প্রোডাক্টটা নিবে। সো এইটা হবে প্রসেস, ইটস এ সিক্রেট। আমরা কি করি, আমরা ফিচার, আমি সেরা, আমি 1 নাম্বার, আমি মানে কম দামে ভালো, অমুক, এই নানা কমিউনিকেশন করি, আলটিমেট প্রবলেমের জায়গায় হিট করি না। গেরিলা বিজনেস সিক্রেট নাম্বার 5, এই সিক্রেটগুলো খুবই অল্পে বলে যাচ্ছি, বাট এগুলো কিন্তু $1,000,000 সিক্রেট, এক একটা খুবই পাওয়ারফুল। একটা সিক্রেটও যদি আপনি প্রপার কাজে লাগাইতে পারেন, আপনার বিজনেস অন্য লেভেলে চলে যাবে। সো গেরিলা সিক্রেট, বিজনেস সিক্রেট নাম্বার 5, ফিস্ট অ্যান্ড ফ্যামিন। ফিস্ট অ্যান্ড ফ্যামিনকে বলছি আমি ইনবাউন্ড মার্কেটিং মেক্স দ্য ডিফারেন্স। ইনবাউন্ড মার্কেটিংকে আপনারা এখনকার পৃথিবীতে যেই মার্কেটিংগুলো আমরা এতদিন যাবত দেখে আসতেছি, সেটাকে বলা হয় আউটবাউন্ড মার্কেটিং। তার মানে পুশ সেল করা, টিভিতে বিজ্ঞাপন দিয়ে আমার প্রোডাক্ট কিনো, ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে আমার প্রোডাক্ট কিনো, বিভিন্নভাবে কিনানোর, বিলবোর্ড দিয়ে, দিস ইজ কল আউটবাউন্ড। আর ইনবাউন্ড মার্কেটিং হলো পুল স্ট্র্যাটেজি, কাস্টমার নিজেই খুঁজে বের করবে কোনটা তার দরকার। খেয়াল করে দেখেন, আমরা যখন এখন ট্যুরে যাই, কোথাও একটা ট্যুরে, সে ফর আমরা মালদ্বীপ ট্যুরে যাব, প্ল্যান কি করবো, আমরা খুঁজবো ইউটিউবে ভিডিও দেখে দেখে কে ব্লগ বানাইছে, কোন এজেন্সির মাধ্যমে গেলে, কোন ট্রাভেল এজেন্সি ভালো করে। সো যারা এই ধরনের ট্রাভেল ব্লগ বানায় রাখছে, যেই ধরনের ট্রাভেল এজেন্সি, আমরা কিন্তু তার কাছেই যাবো, যে উনি এত লোক নিয়ে গেছে মালদ্বীপে, এটা করছে, সব কিছু নিয়ে ভিডিও বানায় রাখছে, আমি ইউটিউবে সার্চ দিছি, ওনাকে পেয়ে গেছি, আমি কিন্তু ওনার সাথে যোগাযোগ করব, ভাই আপনি তো এরকম মালদ্বীপ নিয়ে যান, আমরা এরকম যেতে যাচ্ছি কিভাবে। দেখেন, দিস ইজ কল ইনবাউন্ড মার্কেটিং। তার মানে আপনি এমন কিছু গুগলে, ফেসবুকে আপনার কাস্টমার যেখানে সার্চ করতে পারে, আগে থেকেই এমন অর্গানিক কিছু একটা দিয়ে রাখবেন, সে সার্চ করে আপনাকে পেলে আপনার প্রোডাক্ট কিনবে। যেমন এসইওটা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই পুরোটাই কিন্তু ইনবাউন্ড মার্কেটিং। আপনি যখন খুঁজতে গেছেন যে আমি বেস্ট বিজনেস কোচ ইন বাংলাদেশ, সার্চ দিলেন, যদি আমার প্রোফাইল চলে আসে, আপনি কিন্তু রেলিভেন্ট ফিল করবেন, ও ওনারটা গুগলে আসছে, তার মানে উনি মনে হয় সেরা, হোয়ারেজ হয়তো আমার চেয়ে আরও ভালো ভালো আছে, কিন্তু আমি এসইও করে যদি ওইখানে আমার নামটা আনতে পারি, তখন এটা ইনবাউন্ড মার্কেটিং বলতেছে। তো এটাকে ফিস্ট অ্যান্ড ফ্যামিন বলতেছি কেন? ইনবাউন্ড মার্কেটিং যদি আপনার সিস্টেমে কানেক্ট করে ফেলতে পারেন, তখন অলওয়েজ ফিস্ট, মানে উৎসব। আর ইনবাউন্ড না করে যদি সারাক্ষণ খালি আউটবাউন্ড, আমার কাছ থেকে কিনো, অ্যাডভার্টাইজিং দিচ্ছেন, কিনো কিনো কিনো, তাহলে এটা হলো ফেমিন। মানে আপনি যতক্ষণ বিজ্ঞাপন দিবেন ততক্ষণ ফিস্ট, উৎসব, বিজ্ঞাপন বন্ধ, আপনার বিক্রি বন্ধ, মানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। তো এই জন্য ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ডের কম্বিনেশনে আমরা মার্কেটিং করব।
আমরা ইনবাউন্ডটাকে পুরা ইগনোর করে চলে যাই। সো ইনবাউন্ড নিয়ে আমরা নেক্সট আরও ক্লাসগুলোতে ডিটেল কথা বলবো, আজকে জাস্ট একটা বেসিক আইডিয়া আমরা এখানে দিলাম। জিবিসি বিজনেস গেরিলা বিজনেস সিক্রেট 6 সেলস ফানেল ইজ দ্য গোল্ডেন কি। আমাদের ফানেল নিয়েও আপনাদের সাথে কথা আছে, সেখানে আমরা শেয়ার করবো। এখানে টোফু, মোফু অ্যান্ড বফু শেয়ার করেছি, অর্থাৎ টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, অর্থাৎ কাস্টমারের যে জার্নিটা, এই যে কোল্ড, ওয়ার্ম অ্যান্ড হচ্ছে হট, এই যে জার্নিটা, এই জার্নিতে এক একটা স্টেজে এক একটা কমিউনিকেশন, এক একটা স্টেজে এক একটা কার্যক্রমের মাধ্যমে তার কাছে আমার প্রোডাক্টটা বিক্রি করা। সো এটা যেহেতু ক্লাস আছে, এটা নিয়ে আমরা আজকে স্কিপ করছি। এভরিথিং সি উইথ কাস্টমার সাই, একটু আগে যেটা বলছিলাম, কাস্টমারের ফিলিংয়ে ঢুকে পড়া, তার মন বুঝতে পারা, মন পড়তে পারা। অনেকেই আমাকে কমিউনিকেশন করে বলে, স্যার আপনি আমার মনের ভাষা কেমনে বোঝেন, আপনি কেমনে আমার কষ্টের কথাটা লিখে ফেলেন? বিকজ আমি তার মধ্যে বাস করি, কাস্টমারের ভিতরে ঢুকে বসে থাকি। আপনাকে এই জায়গায় আপনার নিজের ভিতর থেকে বের হয়ে, ওই যে বলছিলাম যে রিলেশন করলে আমরা যেরকম তার ভিতরে ঢুকে বসে থাকতে চাই, আপনাকে ঠিক কাস্টমারের ভিতরে যখন ঢুকে থাকবেন, যে ওর পেইন কি, ওর ফ্রাস্ট্রেশন কি, ওর ফিয়ার কি, ওর ভালো লাগা কি, ওর মন্দ লাগা কি, ওর ইন্টারেস্ট কি, যখন সারাক্ষণ এগুলো ভাববেন, তখন দেখবেন ওর ভাষায় আপনি কথা বলছেন কমিউনিকেশনে, বিজ্ঞাপন ওর ভাষায় দিচ্ছেন, লিফলেট ওর ভাষায় লিখতেছেন, তখন ও অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টের সাথে কানেক্ট হয়ে যাবে। সো কাস্টমার ডোন্ট বাই হোয়েন দে আন্ডারস্ট্যান্ড, দে বাই হোয়েন দে ফিল ইউ আন্ডারস্টুড, অর্থাৎ ইউ আন্ডারস্টুড দেম। যখন তারা বোঝে আপনি তাদেরকে বুঝছেন, তখন সে কিনে আপনার কাছ থেকে। সে আপনাকে চিনলে কিনবে না, সে তখন কিনবে আপনি তাকে চিনছেন কিনা। আপনি যদি তাকে বোঝেন, তখন সে আপনার কাছ থেকে কিনতে চাবে। আমাকে আপনি চিনলে আমার প্রোডাক্ট কিনবেন না, আপনি তখনই কিনবেন যখন বুঝবেন যে এই লোকটা আমাকে অনেক ভালো বোঝে, আমার প্রবলেমটা। আমরা ওই ডক্টরের কাছে যাই যেই ডক্টর আমাকে দেখে আমার প্রবলেমটা বলে দিতে পারে, যে ডক্টর আমার মনের কথাটা বুঝতে পারে, আমরা কিন্তু তার কাছে যাই। এটা খুব খেয়াল রাখবো যে এভরিথিং সি উইথ কাস্টমার সাই, তার চোখ দিয়ে দেখেন, তার জায়গায় বসে দেখেন। আপনার কাছে একটা প্রোডাক্ট ভালো লাগছে, ডিজাইন ভালো লাগছে, দ্যাটস নট দ্য ম্যাটার। আপনি তার জায়গায় ওই টিজির মতো করে জিনিসটাকে বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে এটা সাকসেসফুল। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরেন বাংলাদেশে একটা বিখ্যাত ব্র্যান্ড ছিল ডিজুস, আমি নিজে ইউজ করেছি, আপনারা ওই সময় ইউজ করেছেন। সো ডিজুস ছিল গ্রামীণ ফোনের একটা সাব ব্র্যান্ড আর কি। তো ডিজুস যখন ডিজুসের যিনি শাহরিয়ার ভাই এটা নিয়ে ব্র্যান্ডিংটার কাজ করেছিল, তো শাহরিয়ার ভাইয়ের মুখ থেকে গল্পটা শোনা, তো এটার জন্য মানে দেশের বাইরে ডিজুসের পুরো প্ল্যানটা হয়। উনি প্ল্যানটা শেয়ার করার পরে তখন বলছিল যে তুমি যে প্ল্যানটা শেয়ার করলা, এটা যদি সব আমাদের ম্যানেজমেন্টের যারা আছি সবাই পছন্দ করে, তাহলে কি তুমি মনে করো যে এটা সাকসেসফুল? তো উনি বললো হ্যাঁ, সবাই যদি পছন্দ করে তাহলে তো সাকসেসফুলি। তখন যে প্রশ্নটা করেছিল সে এরকম উত্তর দিয়েছে, না আমরা কিন্তু তোমার টিজি না, এখানে যারা বসে আছি সবার এইজ 30+, আর তুমি এই প্রোডাক্টটা বানাইছো ডিজুসটা ইয়াঙ্গার টিজির জন্য, যাদের এইজ হয়তো বিলো 20। এখন আমরা সবাই পছন্দ করা মানে এই প্রোডাক্টে সামথিং গ্যাপ আছে, কারণ আমরা তো ইয়াং না, আমাদের পছন্দ হওয়াটা ম্যাটার না। ম্যাটারটা কি, যেই টিজির জন্য ডিজুস প্ল্যানিংটা করা হয়েছে ওই টিজির পছন্দ হচ্ছে কি না, দ্যাটস দ্য ম্যাটার। সো এভরিথিং সি উইথ কাস্টমার্স আই, তার চোখ দিয়ে, তার মন দিয়ে, তাদের চিন্তা দিয়ে, তার ইমোশন দিয়ে, তার জায়গায় বসে আপনি এখন থেকে চিন্তা করবেন, খাবেন, ঘুমাবেন, যাই করবেন, কাস্টমার হয়ে তার জায়গায়। আমার ওই কাস্টমার, আচ্ছা উনি এইভাবে ভাবে, আচ্ছা ওনার লাইফে এই প্রবলেম আছে, আমি এই জায়গায় কমিউনিকেশনটা করি, তাহলে দেখবেন এক্সাক্ট জায়গায় হিট করছেন, কাস্টমার আপনার থেকে কিনতেছে। গেরিলা বিজনেস সিক্রেট নাম্বার 8, সুপার ওয়েলথ রুল। The most lucrative product you will ever sell in your business is the business itself. এটা নিশ্চয়ই বুঝে গেছেন, আমরা স্টার্টআপের আলোচনা করছি যে একটা বিজনেসের সবচেয়ে লুক্রেটিভ প্রোডাক্ট কি হতে পারে, সবচেয়ে বড় প্রোডাক্ট কি হতে পারে, বিজনেস ইটসেলফ। আপনি একটা বিজনেস বানাইলেন, 100 কোটি টাকা খরচ করে বিজনেসটা 1000 কোটি টাকা বিক্রি করে দিলেন, এর চেয়ে বড় প্রোডাক্ট আর কি হয়? সো এটা যারা স্টার্টআপে যাবেন তাদের জন্য এটা বলা। আর এসএমইতে তো আমরা বিজনেসটা বিক্রি করি না, আমরা এসএমইতে প্রোডাক্টটা বিক্রি করি। সো স্টার্টআপে এই জন্য এটা লুক্রেটিভ বলছি, যে এটা দ্রুত বড় হওয়া যায়। গেরিলা বিজনেস সিক্রেট নাম্বার 8, ইউ হ্যাভ টু হ্যাভ আ হাই টিকেট আইটেম অ্যান্ড এ হাই ভলিউম বায়ার। যারা বিজনেস করছি, আমি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ উদ্যোক্তাদের প্রায় দেখি তাদের কোনো হাই ভ্যালু প্রোডাক্ট থাকে না, দামি কোনো প্রোডাক্ট থাকে না, বিগ ভলিউমে বিক্রি করার কোনো প্ল্যান থাকে না, বিধায় ওই অল্প অল্প সেল। আপনি আমার কথা চিন্তা করে দেখেন, আমি যদি এই বিবিএম আর বিএফসি নিয়ে পড়ে থাকি,
আমি যেই পরিমাণ মেধা পরিশ্রম শ্রম এটার পিছনে দেই, আমি ইন্টারন্যাশনালি যে সকল জায়গায় মেম্বারশিপ আছি, আমার এই বিএফসি বিবিএম এর সমস্ত টাকা দিয়ে আমার 1 মাসের মেম্বারশিপে টাকা হবে না। আমার পার মান্থ ধরেন 5 লাখ টাকা আমি লার্নিংয়ে ব্যয় করি, তো 5 লাখ টাকাকে আমার বিএফসি বিবিএম দিয়ে মাসে আয় করা যাবে যদি না আমার হাই ভ্যালু প্রোডাক্ট থাকে। আমার হাই ভ্যালু প্রোডাক্ট কি ব্রেভ, একটা ব্রেভের ব্যাচ জয়েন করলে আমি মোটামুটি 6 মাসের ফি পরিশোধ করে দিতে পারি। সো এজন্য আমাদের প্রত্যেকের হাই ভ্যালু প্রোডাক্ট লাগবে, অথবা হাই ভ্যালু প্রোডাক্ট না বানাইতে পারলে লো ভ্যালু প্রোডাক্ট হাই ভলিউমে বিক্রি করা লাগবে। এটা আজকে থেকে মাথায় ইন করান যে ইয়েস, হয়তো আজকে আপনার নাই, বাট এটা আজকে থেকে মাথায় ঢুকালে যে ঠিক আছে আমি হাই ভ্যালু প্রোডাক্ট কি বানাবো, দামি প্রোডাক্ট বেশি দামে বেচবো, অথবা আমার এই প্রোডাক্ট বিগ ভলিউমে কর্পোরেটে যাব না হোলসেল মার্কেটে যাব, কিভাবে বিক্রি করা যায়, এটা আজকে থেকে মাথায় ঢুকালে এক সময় দেখবেন যে এটা আপনি তৈরি করতে পারছেন। গেরিলা বিজনেস সেক্টর নাম্বার 10, সিস্টেমাইজ বিজনেস। মোস্ট পিপল ডু নট ওন আ বিজনেস, দে ওন আ জব, সেলফ এমপ্লয়েড জব। আমরা বিজনেসকে সিস্টেমাইজ করতে পারি না, বিজনেসের অটোমেশন, বিজনেসের এভরিথিং ডিফাইন থাকে না। আমরা বিজনেস গ্রোথ চ্যালেঞ্জে আপনাদের সাথে বলছিলাম যে আমাদের বিজনেসের এভরিথিং শুড বি রিটেন। আপনার বিজনেসের একটা কনস্টিটিউশন বানান যেখানে এভরিথিং লেখা শুরু করেন, আজকে থেকে লেখা শুরু করেন, হয়তো 3 মাস 6 মাস লাগবে, বাট এভরিথিং আমার বিজনেসে লোক নিয়োগ হলে এই প্রক্রিয়ায় হবে, আমরা কমিউনিকেশন এই প্রক্রিয়ায় করব, আমার ব্র্যান্ডের জন্য একটা গাইডলাইন বানায় ফেলেন, ওই গাইডলাইনকে আপনি ফলো করবেন। সেইগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরও ডিটেল কথা বলবো। নাম্বার 11, টিম বিল্ডিং। মোস্ট পিপল হায়ার ওয়ার্স অর লেস কোয়ালিটি পিপল দেন দেম টু ফিল ইম্পর্টেন্ট অ্যান্ড সেফ। আমাদের এটা আমি অনেক উদ্যোক্তাদের মধ্যে দেখি, তারা কি করে একটু লেস কোয়ালিটি পিপল নেয়, কারণ উনি নিজে কম বোঝে, চিন্তা করে একটু বেশি বুঝের লোক নিলে মনে হয় আমার সমস্যা, আমার স্মার্টনেস কমে যাবে, আমাকে সে সম্মান করবে। এটা সম্পূর্ণ বোকামি ধারণা। দেখেন আজকে মার্ক জাকারবার্গের কোম্পানিতে তার চেয়ে স্মার্ট লোক কাজ করে, ইলন মাস্কের কোম্পানিতে তার চেয়ে স্মার্ট লোক কাজ করে, বিধায়ী ইলন মাস্ক এত স্মার্ট। সো আপনাকে স্মার্ট পিপল চালানো শিখতে হবে এবং তাদের চালাতে পারলেই আপনি কোম্পানি কিন্তু বড় করতে পারবেন। যেমন আমার নেক্সট ড্রিম কি, আমার একটা স্বপ্ন যে আমি এমন একটা টিম তৈরি করব, এই অন্তত 100 জনের একটা টিম থাকবে, যে 100 জনের কোয়ালিটি, সবার কোয়ালিটি আমার চেয়ে হায়ার থাকবে। দ্যাটস মাই ড্রিম। কারণ আমি জানি যদি আমি ওই 100 পিপলের এরকম একটা কোয়ালিফাইড টিম বানাইতে পারবো, তখন আমি ওয়ার্ল্ড ক্লাস চলে গেছি। গেরিলা বিজনেস সিক্রেট নাম্বার 12, ফোকাস ওয়ান থিং। এটা আমার বিজনেস ব্লুপ্রিন্ট যারা বই পড়েছেন ওইখানে দেখেছেন, এই জিনিসটা আমি আলাদা একটা অধ্যায় রেখেছি যাতে আপনি এই জিনিসটা ফোকাস করতে পারেন। এবং এইখানে পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট অ্যান্ড টেক গুড কেয়ার অফ দ্য বাস্কেট। এখানে ওয়ারেন বাফেটের একটা বিখ্যাত কথা আছে যে সব ডিম এক ঝুড়িতে রাখতে নাই। এটাকে আমি একটু ডিফার করি বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত। কেন? আপনি স্ক্যাটার্ড, আপনার 10 লাখ টাকা আছে, 1 লাখ করে 10 জায়গায় বিনিয়োগ করলেন, খুব বেশি লাভ হবে না। বাট 10 লাখ টাকা কনসাসলি প্ল্যান ওয়াইজ সুন্দর করে একটা জায়গায় বিনিয়োগ করেন, এইখান থেকে টাকা বের করেন 10 লাখ, তারপর ওগুলো অন্য জায়গায় বিনিয়োগ করেন। সো আগে একটা বিজনেসে ফোকাস ওয়ান থিং। শুধু এই ফোকাস ওয়ান থিং এর উপরে একটা বই আছে ওয়ান থিং নামে, এই বইটা আমি পড়ার সাজেস্ট করবো। যে আমরা স্ক্যাটার্ড হয়ে যাই, আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই খুব দ্রুত নানান দিকে। আচ্ছা ই কমার্স ভালো চলতেছে, চলো ই কমার্স করি, বই ভালো বিক্রি হইতেছে, চলো বই, গ্রোসারি চলতেছে, চলো গ্রোসারি, চলো। এই যে আমাদের মাল্টি ফোকাসিং এর কারণে আলটিমেটলি কোনোটা থেকে দাঁড়ায় না, সবগুলো এইটুক। একটা থেকে বড় হন, তারপরে অন্যগুলোকে ডেভেলপ করেন। ফোকাস ওয়ান বিজনেস অ্যান্ড এটা ডেভেলপ করে আরো 10টা ব্যবসা করেন। সো দ্য বিজনেস সিস্টেম এ রিপিটেবল প্রসেস দ্যাট প্রডিউস প্রফিট। আপনার এমন একটা প্রোডাক্ট সার্ভিস সিস্টেম বানাইতে হবে, রিপিটেডলি বিক্রি হবে, প্রফিট আসবে, বিক্রি হবে, প্রফিট আসবে। দ্যাটস দ্য সাকসেসফুল বিজনেস সিস্টেম। সো আমরা মোটামুটি শেষ দিকে চলে আসছি। আমাদের বিজনেসে মূলত 4টা জায়গায় ফোকাস করতে হয়। একটা বিজনেস, ফোকাস ওয়ান থিং বলছি, একটা বিজনেস নেবেন আর ওই বিজনেসের ভিতরে 4টা জিনিসে ফোকাস করবেন। কি কি? মেক অর বাইট। আমরা কি জানি, আমরা বিজনেস ফান্ডামেন্টাল কোর্সে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বিজনেস ইজ বাইং অর ক্রিয়েটিং প্রোডাক্ট অর সার্ভিস। সো আপনি একটা প্রোডাক্ট মেক করবেন, নিজে ম্যানুফ্যাকচার করবেন, অথবা অন্য কারো কাছ থেকে বাই করে আনবেন, এই প্রোডাক্টটা যাতে বেস্ট হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মার্কেট অ্যান্ড ব্র্যান্ডিড। এই যে আজকে আমরা মার্কেট ডিফাইন করতে বললাম, এই প্রোডাক্টের মার্কেট কোনটা। মার্কেট বলতে কিন্তু আমি বাজার বোঝাচ্ছি না, মার্কেট বলতে আমি বোঝাচ্ছি কাস্টমারের সমষ্টি, সেগমেন্টেড কাস্টমার, নির্দিষ্ট গ্রুপ অফ পিপল, তাদের কাছে আমার প্রোডাক্টটা মার্কেট করব এবং তাদের কাছে আমার ব্র্যান্ডের একটা পজিশনিং দাঁড় করাবো। সেই পজিশনিংটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কাদের কাছে বিক্রি করতে চাই, এখানে একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করা ইম্পর্টেন্ট।
দেখেন বাংলাদেশে ফার্নিচারের মার্কেট অনেকগুলো ব্র্যান্ড আছে, বাট হাতিল নিজেদেরকে একটা ডিফারেন্ট জায়গাতে নিয়ে গেছে। বছরে 300, 400, 500 কোটি টাকা পর্যন্ত নিট প্রফিট করে ফেলতেছে। কিভাবে? তারা দেখেন সবাই যখন, আমার মনে আছে যে গ্রামের দিকে ফার্নিচারের দোকানে গেলে মোটা মোটা ফার্নিচার বানায়, একদম বিশাল সাইজ, খুব ডিজাইন টিজাইন দিয়ে, মানে অনেক কিছু দিয়ে। ওই ফার্নিচারগুলো যখন লোকালি সবাই বানায়, হাতিল মার্কেটে এসে বলল স্লিম ইজ স্মার্ট। তার মানে সম্পূর্ণ নতুন একটা পজিশন সে দাঁড় করাইলো ওগুলোর সবগুলোর বিপরীতে। দেখেন আজকে এই পজিশনিং দিয়ে কিন্তু এই যে স্লিম যারা পছন্দ করে, একটু ঢাকায় মানে জায়গা কম থাকে, অনেকগুলো ইস্যুতে স্লিম জায়গাটা, স্লিম ব্যাপারটা এখন স্মার্টের হয়েছে। এখন হাতিলকে ফলো করে ইস্যু, এরকম গ্রিড আর অনেক অনেক ফার্নিচারের ব্র্যান্ড কিন্তু এভরিডে তৈরি হচ্ছে ওই স্লিম প্ল্যানটাকে ফোকাস করে। সো এরকম আপনাকে একটা মার্কেট অ্যান্ড ওইটার উপর নির্দিষ্ট সেগমেন্টে আপনাকে পজিশন করতে হবে। অর্থাৎ পজিশন ব্যাপারটাকে আমি যদি সহজ করে বলি, আপনার ব্র্যান্ডের নাম বললে কাস্টমারের মাথায় আপনি কি আসুক চান, ভাবুক সস্তা, ভাবুক একটা প্রিমিয়াম জিনিস, ভাবুক ফাস্টের ডেলিভারি, ভাবুক বেটার সার্ভিস, ওই জিনিসটা করাই হচ্ছে মার্কেট অ্যান্ড ব্র্যান্ডিং। দেন এটা যদি করতে পারেন, তারপরে সেলিটটাও আপনাকে একটু প্রসেসে, আপনি ই কমার্সে করবেন না কোন মার্কেটে করবেন, কিভাবে লেনদেন হবে, প্রসেস, এই জিনিসগুলো বিল্ড করা। যদি সেলস টিম দিয়ে কাজ হয় তাহলে একটা সুপার ডুপার সেলস টিম তৈরি করতে হবে। দেন আপনার কাজ কি? রিপিটেড, কন্টিনিউ রিপিট করেন, রিপিটেশন এই হতে থাকলো, মানে বিজনেসের চাকা ঘুরতেছে। এই কাজগুলো যখন আপনি করে আসছেন, বিজনেসের চাকা কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে। আর এটা যত ফাস্টার ঘুরবে তত টাকা, যত ফাস্টার তত টাকা। একবার শুধু এটাকে বানানো, এই মেশিনটা, বিজনেস ইজ এ মানি মেকিং মেশিন। এই মেশিনটা একবার কষ্ট করে পরিশ্রম দিয়ে যারা বানাই গেছে, দেখেন পৃথিবী থেকে চলে গেছে, আজকে যমুনা গ্রুপের মালিক চলে গেছে, প্রাণের মালিক চলে গেছে, স্টিভ জবস চলে গেছে, দেখেন, বাট এই মেশিন অফ হইতেছে না। আপনি যদি ওরকম সিস্টেমাইজ, এই যে আজকে যা আলোচনা করলাম বা আমরা আগামী ক্লাসগুলোতে যা করব, বিএফসিতে করেছি, কম্বাইনলি জিনিসটাকে ভাবেন, ইটস এ মেশিন লাইক জিনিস, ইটস এ সায়েন্স, ইটস এ ম্যাথ, ইটস এ সাইকোলজি। এগুলোকে ব্লেন্ডিং যখন করবেন রিপিটেডলি, দেখবেন আপনার জন্য অটোমেটিক এটা একটা মেশিন মনে হবে। আপনাকে ছাড়াই আপনার বিজনেস দেখবেন কন্টিনিউয়াস টাকা প্রডিউস করে। এবং আলটিমেট বিজনেসের গোলটা কিন্তু আমাদের ওইটা, ওয়েলথি হতে চাই আমার বিজনেস, যাতে আমাকে ছাড়া চলে এবং টাকা প্রডিউস করে। অ্যান্ড এটা করতে গিয়ে আমরা অলওয়েজ একটা কথা আমাদের দেশে বলি যে টাইম ইজ মানি, বুলশিট বিলিফ। এটাকে আমি বুলশিট বলি কেন? ইফ ইউ গেট পেইড ফর ইউর টাইম, ইউ উইল প্রবাবলি স্ট্রাগল ফর এভার। ইফ ইউ গেট পেইড ফর ইউর টাইম, ইউ উইল প্রবাবলি স্ট্রাগল ফর, আপনার সময়ের ভ্যালু অনুযায়ী যদি আপনি ইনকাম করেন, আপনি সারা জীবন স্ট্রাগল করবেন। সময়ের ভ্যালু, আজকে সময়ের ভ্যালু দিয়ে রিচার্ড ব্রানসন 400 ব্র্যান্ডকে চালাইতে পারবে, 400 কোম্পানি চালাইতে পারবে, নিজের সময় দিবে না। উনি সিস্টেমকে বিল্ড করেছে, সিস্টেম ব্যবসা চালাচ্ছে। সময় দিয়ে কোনোদিনও, হার্ডওয়ার্ক দিয়ে, সারাদিন সময় দিয়ে ব্যবসা হয় না। বাট সময়টা স্মার্টলি এমনভাবে দেন যাতে এক সময় আপনি সময় না দিলেও আপনার ব্যবসা টাকা প্রডিউস করে। সো যারা অনেক বেশি ব্যবসায় সময় দেয় তারা অনেক আর্ন করে না, যারা ব্যবসা সিস্টেমাইজ করে তারা যদি সময় নাও দেয় তখন আর্নই হয়। সো টাইম ইজ মানি না, সিস্টেম ইজ মানি। সো আপনি যদি সিস্টেম বিল্ড করেন, সময় না দিলেও আপনার সিস্টেম থেকে টাকা আসবে। দ্যাট ইজ দ্য আলটিমেট বিলিভ, আমরা ওই জায়গায় কাজ করব। সো এক্সিট স্ট্র্যাটেজি, আপনি যখন বিজনেস ডেভেলপ করবেন, আপনি যদি স্টার্ট আপ করেন তাহলে আপনাকে, বা এসএমই করেন, এক্সিট একটা হলো লিগেসি ও টু ইউর চিলড্রেন, আপনার বাচ্চা কাচ্চা পরিবার উত্তরাধিকারী দিয়ে গেলেন, যেভাবে যমুনা গ্রুপ, প্রাণ গ্রুপ দিয়ে গেছে। অথবা ক্রিয়েট প্যাসিভ ইনকাম, আপনার জন্য একটা প্যাসিভ লাইফ টাইম ইনকাম দাঁড় করানো। দেন কি সেল ইট উইথ ম্যাসিভ মানি, অথবা আপনি আপনার বিজনেসটাকেই সেল করে দিতে পারেন, বা বিভিন্ন স্টেজে স্টার্ট আপের মতো বিনিয়োগ নিয়ে আস্তে আস্তে এক্সিট করলেন। দেখেন প্রোডাক্ট বানানো যেমন একটা প্রোডাক্ট, কোম্পানি যদি প্রোডাক্ট হয়, ইটসেলফ প্রত্যেকটা কোম্পানি যারা স্টার্ট আপ ফাউন্ডার, তাতে এত অ্যাগ্রেসিভ কেন, এত ধাক্কা খেয়ে এত স্ট্রাগল করেও স্টার্ট আপ করে কেন? কারণ ইটসেলফ কোম্পানিটাও একটা প্রোডাক্ট। তারা একটা কোম্পানি বানায়, অনেক দামে বিক্রি করে, তারপরে আরো বেশি টাকা আর্ন করে, আবার একটা বড় কোম্পানি বানায়, আবার বিক্রি করে। সেইভাবে বাংলাদেশে এরকম লোক আছে যে ধরেন একসাথে 1200-1400 স্টার্ট আপের মালিক। সো আমরা মোটামুটি আজকের জার্নি শেষ করে ফেলছি। আমরা রাইট টাইমিং, অর্থাৎ এই যে এত আলোচনা, যারা অলরেডি বিজনেসে আসি পারফেক্টলি ওকে, যারা নাই, ওই যে কয়েকদিন আগে খুব পপুলার হয় একটা বিখ্যাত গানকে আমি এখানে আছি, বন্ধু তুমি কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি না। রাইট টাইমিং, বসন্তকালটা চলে যাচ্ছে আপনার সামনে দিয়ে, এত অপরচুনিটি, এত কিছু থাকার পরে আপনি যদি এখন এই রাইট টাইমিংয়ে রাইট ডিসিশনটা প্রপারলি না নেন, একসময় রিগ্রেট করবেন যে না, আমার স্বপ্ন ছিল ব্যবসা শুরু করব, করে আমরা করতে পারি না। সো রাইট টাইমিং ইজ নাও,
এখনই ব্যবসা শুরু করার বেস্ট টাইম, এবং শুরু করে আপনি যদি প্রপার স্কিল, স্ট্র্যাটেজি অ্যান্ড সিস্টেমকে অ্যাপ্লাই করতে পারেন, বেস্ট আউটপুট পাওয়ার হচ্ছে বেস্ট সময়টা। কারণ এই শতাব্দীতে আমরা যত ইকুইপড, যত সুযোগ সুবিধা পাচ্ছি, এটা গত শতাব্দীর মানুষ কিন্তু পায়নি। এত টেকনোলজি, আজকে টেলিভিশনে অ্যাড দেওয়া লাগে না, আপনার ফান্ডিংয়ের জন্য অনেক সুযোগ আছে, অপরচুনিটি আছে। এই যে আমাদের মতো করে এরকম অর্গানাইজড সারা পৃথিবীতে অনেক ট্রেনাররা, অনেক কোচরা কোচিং করাচ্ছে, বিজনেস শেখাচ্ছে, বই পুস্তক আছে। সো সব কিছু নিয়ে শুরু করার একটা বেস্ট টাইমিং, রাইট টাইমিং হচ্ছে এখন। যারা এখনও শুরু করেন না, আমি মনে করি যে প্রপারলি গুছিয়ে স্টার্ট করে দেন, ডু ইট নাও। সো এই ছিল আজকের আয়োজন। থ্যাংক ইউ সবাইকে।